মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি বিছানায় আমার পাশে শুয়ে এক নগ্ন নারী মূর্তি আমার গা ঘেঁষে শুয়ে ঘুমিয়ে আছে। মেয়েটির গায়ে একটা সুতো পর্যন্ত নেই। সবুজ ডিম লাইটের আবছা আলোয় দেখতে পেলাম তাকে। শরীরটা যতটা না কামনাদায়ক তার চাইতে কয়েক গুণ বেশি মায়াবী তার মুখটা। কিছু একটা আছে ওই মুখটায়, যার কারণে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। এখন শীতকাল, বছরের 12 মাস 24 ঘন্টাই সবার ঘরের জানালা খুলে রাখার অভ্যাস আমার। জানালাটা বিছানা বরাবর, হু হু করে বাতাস আসছে সেদিক থেকে। ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকার পরেও গায়ে হিম ধরে গেল। ইতিউতি ভাবতে শুরু করেছি, খেয়ালই করিনি। খেয়াল করতেই গা থেকে লেপ ফেলে দিয়ে এক প্রকার লাফিয়ে বিছানার ওপর প্রান্তে চলে এলাম। সাথে সাথেই মেয়েটা জেগে গেল। আমার ফেলে দেওয়া ল্যাপ টেনে সে নিজের গায়ে লেপ টেনে নিল। তারপর আমার দিকে সরে আস্তে আস্তে বলল, কি হয়েছে আহান? দৌড়ে চলে গেলে কেন? কথাটা বলেই সে একদম আমার কাছে চলে এলো। তারপর আমার হাতটা তার মাথায় রেখে আহ্লাদি স্বরে বলল, আদর করে দাও। আমি ঘোরগ্রস্তের মতো তার মাথায় হাত বুলাতে লাগলাম। সে গভীর ঘুমে তলিয়ে গেল। এরপর আমার আর কিচ্ছু মনে নেই, কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে যখন ঘুম ভাঙলো দেখলাম বিছানায় আমি একা শুয়ে। মেয়েটি নেই। সারা ঘর সারা বাড়ি জুড়ে তাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না তাকে। কোথাও নেই সে। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? আমার ভ্রম ছিল মেয়েটা? না, এটা কি করে হতে পারে? স্বপ্ন কখনো এত রঙিন আর এত জীবন্ত হয়? মা টেবিলে খাবার সাজাচ্ছিল, আমাকে এ ঘর ছেড়ে ও ঘরে ছোটাছুটি করতে দেখে বলল, নিধিকে খুঁজছিস? ও তো আমার ঘরে। মিথি আমার পোষা বিড়াল। 6 মাস আগে ওকে আমি রাস্তায় কুড়িয়ে পাই। নর্দমার পাশে শুয়েছিল। অমন ময়লার স্তূপের মধ্যে সাদা ধবধবে বিড়ালটা নজর কেড়েছিল আমার। তাই ওকে কাছে ডাকি। ডাকতেই দৌড়ে চলে আসে। কেন যেন হঠাৎ অচেনা প্রাণীটির জন্য আমার মায়া লেগে যায়। কোলে করে বাসায় নিয়ে আসে। বাসায় আনার 1 সপ্তাহের মধ্যেই ও বাড়ির সকলের মন জয় করে নেয়। অবশ্য বাড়িতে আমরা 3 জন মাত্র মানুষ, মা, আমি আর আমার ছোট বোন অহনা। হঠাৎই ঘড়ির দিকে চোখ পড়লো আমার। সর্বনাশ, 8:30 বাজে। 9টার অফিস আমার। যেতে সময় লাগে 40 মিনিট। ফ্রেশ হব কখন? খাবো কখন? আর যাব কখন? আর জ্যাম থাকলে তো কথাই নেই। এই ঢাকার রাস্তায় জ্যাম থাকবে না তা কি হয় কখনো? এক প্রকার দৌড়ে বাথরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে বেরিয়ে শার্ট প্যান্ট পরে টাইটা বাঁধতে বাঁধতে ড্রয়িং রুমে চলে এলাম। মা খেতে ডাকলো। আমি মায়ের ডাক অগ্রাহ্য করে দরজা খুলে বেরোতে নিতেই মা পেছন থেকে আমার শার্ট টেনে ধরলো। বলল, না খেয়ে কোথায় যাচ্ছিস? অল্প কিছু মুখে দিয়ে যা। আমি মায়ের হাত ধরে বললাম, মা প্লিজ, আজকের মতো ছাড় দাও। অফিসের দেরি হয়ে যাচ্ছে আমার। মা আমার কথা কোনো রকম পাত্তা না দিয়ে জোর করে টেবিলে নিয়ে বসালো। স্যান্ডউইচের বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আমি এক পিস স্যান্ডউইচ হাতে নিয়ে মা আসি বলে বেরিয়ে এলাম। গন্তব্য বাস স্টেশন। সারাদিন অফিসে কাজের চাপে গত রাতের ঘটনাটা বেমালুম ভুলে গেলাম। অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে একবার কলিং বেল চাপতেই মা দরজা খুলে দিলেন। ঘরে ঢুকতেই দেখি মিথি সোফায় শুয়ে। আমার দিকে চোখ পড়তেই দৌড়ে আমার কাছে চলে এলো। আমার পায়ের কাছে দাঁড়িয়ে মিউ মিউ করতে লাগলো, যার মানে হচ্ছে আমাকে কোলে নাও। ওকে কোলে তুলে নিলাম। মা চেঁচিয়ে উঠল, যা ফ্রেশ হয়ে খেতে বস, পরে আল্লাদিকে কোলে নিয়ে বসে থাকিস। মায়ের কথায় আমি মিথিকে নামিয়ে দিতে চাইলাম, কিন্তু মিথি নামতে চাইলো না। উল্টে আমাকে খামচে ধরে রইল। আমি পুনরায় ওকে কোলে তুলে নিলাম। ও নিশ্চিন্ত মনে আমার কোলে শুয়ে মৃদু মিউ ধবনি তুলল। আমার বুকে মাথা ঘষতে লাগলো, যার মানে সকালে আমাকে আদর না করে কোথায় চলে গিয়েছিলে, এখন আদর করে দাও। আমি ওর দিকে তাকিয়ে সরি বললাম। ও প্রত্যুত্তরে বলল, মিউ। মা ঠিকই বলে, আহ্লাদি একটা। রাত 11টা। বিছানায় এসে শুয়েছি 8 ঘন্টা হলো। ঘুম আসছে না কেন জানি না। আজ একা শুতে মন সায় দিচ্ছে না। তাই ভাবলাম মিথিকে নিয়ে আসি। ও নিশ্চয়ই মায়ের ঘরে। ওর ঘুমানোর স্থানের কোনো ঠিক ঠিকানা নেই। কখনো আমার সঙ্গে, কখনো মায়ের সঙ্গে, তো কখনো অহনার সঙ্গে ঘুমায়। মিথিকে নিয়ে এসে শুতেই আমার ঘুমের চোখ ভার হয়ে এলো। ঘুমিয়ে পড়লাম তখনই। গতকালকের মতোই ঠিক মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো বুকের কাছটায় কেউ জড়সড় হয়ে শুয়ে আছে। মিথিই হবে হয়তো। রাতে তো মায়ের কাছ থেকে আমি ওকে নিয়ে এসেছিলাম। আমার গায়ের উপর থেকে আলতো করে ল্যাপ সরিয়ে নিতেই আমি শিউরে উঠলাম। মিথি নয়, গতকাল রাতের সেই মেয়েটি আমার বুকের উপর মাথা রেখে জড়সড় হয়ে শুয়ে আছে, সেদিনের মতোই নগ্ন দেহে। আমি এক ধাক্কায় আমার বুকের উপর থেকে ওর মাথাটা সরিয়ে দিলাম। শরীর ঢাকার জন্য ল্যাপ ছুঁড়ে মারলাম ওর উপর। মেয়েটি আমার আচরণে কোনো ভ্রুক্ষেপ করলো না। গলা পর্যন্ত লেপ টেনে নিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুমালো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে।
আমি হন্তদন্ত হয়ে বিছানা ছেড়ে নামলাম, সুইচ চেপে আলো জ্বালালাম। আকস্মিক কড়া আলো চোখে পড়তেই মেয়েটি চোখ বন্ধ করে ফেলল, পরক্ষণে আবার খুলে ফেলল। আমার দিকে তাকিয়ে সেই আদুরে স্বরে বলল, ঘুমাবো আহান, আলো নেভাও। ওর কথা আমার কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারল না, কারণ আমার মস্তিষ্ক জুড়ে ছিল অন্য কিছু। আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম মেয়েটির মুখের দিকে। এত রূপ, এত সৌন্দর্য, এত মায়া কারো চেহারায় থাকতে পারে? আমি ক্রমশ মোহগ্রস্ত হয়ে পড়তে লাগলাম। এ মেয়ে কিছুতেই সাধারণ নারী হতে পারে না, কিছুতেই না। তারপরের দিন সকালবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো আমার। ঘুম ভাঙতেই দেখলাম আমি মেঝেতে শুয়ে আছি। মা বারবার জিজ্ঞাসা করতে লাগলো, এই ঠান্ডায় আমি মেঝেতে কেন? মাথা টাথা ঘুরে পড়ে গিয়েছিলাম নাকি? মায়ের মাথা থেকে দুশ্চিন্তা দূর করার জন্য মিথ্যা বললাম। রাতে এত ঘুম পাচ্ছিলাম না মা। মেঝেতে বসে মোবাইলে গেমস খেলছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছি জানি না। মা রেগে বলল, তুই কি বাচ্চা ছেলে আহান? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই ঠান্ডার মধ্যে তুই মেঝেতে বসে গেমস খেলবি কেন? ঘরে কি বসে জিনিসের অভাব পড়েছে? উফ মা, ভুল হয়ে গেছে, চেঁচামেচি করো না তো প্লিজ। মা আমাকে সাবধান করার ভঙ্গিতে বলল। আর কখনো যেন মেঝেতে শুতে বসতে না দেখি। তারপর আবার বলল, 8টা বেজে গেছে, যা জলদি হাত মুখ ধুয়ে খেতে আয়, না হয় পরে দেখবো দেরি হয়ে যাচ্ছে বলে না খেয়ে বেরিয়ে পড়েছিস। মা চলে যাওয়ার পর আমি গতকাল রাতের ঘটনাটা স্মরণ করতে লাগলাম। গত রাতের ঘটনাটাও কি স্বপ্ন ছিল? একই স্বপ্ন, দুদিন দেখা, এটা কি সম্ভব? যদি স্বপ্নই হয় তাহলে আমি মেঝেতে এলাম কি করে? না, গত রাতে এবং তার আগের রাতে যা ঘটেছিল সব বাস্তবই ছিল। স্বপ্ন স্মৃতিতে এত স্পষ্ট হয়ে কিছুতেই থাকতে পারে না। সিদ্ধান্ত নিলাম আজকের রাতে কি ঘটবে সেটা আমি ডিসাইড করব। ওই মেয়েটা নয়, মনে মনে ওকে হাতে নাতে ধরার সমস্ত পরিকল্পনা করে ফেললাম। তাতে যদি আমার ইজ্জতের ফালুদা হয় তা হোক। আজকে অফিসের কাজ ঠিক মতন করতে পারলাম না, সেজন্য দুবার বসের ঝাড়িও খেলাম। তবুও কোনো কাজেই মন বসছে না, একটা চাপা উত্তেজনা কাজ করছে মনের ভেতর। আচ্ছা, আমি কি আমার পরিকল্পনায় সফল হব? মন বলল হবি, মস্তিষ্ক বলল আজ তোর ইজ্জতের ফালুদা না, আইসক্রিম হবে। দেখি কোনটা সঠিক হয়, মন নাকি মস্তিষ্ক। অবশেষে রাত হলো। সবার আগে মাকে অহনাকে বলে এলাম দরজা খুলে ঘুমাতে। মোবাইলে ঠিক রাত 2টো বাজে। অ্যালার্ম সেট করে নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। রাত 2টায় অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেল। বিছানার উপর পাশে তাকাতেই আমার মুখের হাসির রেখা ফুটল। এই তো, মেয়েটা আজও আমার পাশে শুয়ে আছে। আমার ঘুম হারাম করে নিজে কেমন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে দেখো। তারাও রহস্যময়ী, আজ তোমার রহস্য উদ্ঘাটন করবই আমি। খোলা জানালা দিয়ে বাতাস ঢুকে ঘরটাকে হিমশীতল করে তুলেছে। গায়ে একটা সুতো না থাকায় ঠান্ডায় মেয়েটা বারবার কেঁপে কেঁপে উঠছে। হঠাৎই ওর জন্য কেমন মায়া অনুভব করলাম আমি। সাদা ল্যাপটা ওর গায়ে আলতো করে জড়িয়ে দিলাম। ও ওপাশ ফিরে শুয়ে আছে। আমার ওর মুখটা ভীষণ দেখতে ইচ্ছে করলো। আমি উকি মারলাম ওপাশটায়। এই প্রথম ওর চুল আমার নজর কাড়লো। কাঁধ অব্দি ঘন কালো চুল, কিছু চুল মুখে লেপ্টে আছে। আমি হাত দিয়ে সেগুলো ওর কানের পাশেই গুজে দিলাম। ও মৃদু নড়ে উঠল, আর আমার টনক নড়ল। এসব আমি কি করছি? এত বড় মোক্ষম সুযোগটাকে আমি এসব করে নষ্ট করছি? আর এক মুহূর্তেও সময় নষ্ট করলাম না। ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলাম। নিঃশব্দ বেডরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আবার দরজা লাগিয়ে দিলাম, যাতে মেয়েটা সুযোগ পেয়ে পালাতে না পারে। মাকে অহনাকে ঘুম থেকে ডেকে তুললাম একটা জিনিস দেখাবো বলে। মা, অহনা তাদের ঘর থেকে বেরিয়ে এলো। অহনা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এই রাত 2টোর সময় তুই আমাদেরকে ও আঙ্কেলকে ঘুম থেকে ডেকে কেন তুললি ভাইয়া? আমি বললাম, আরে চুপ করে আয় তো, তোদের একটা ম্যাজিক দেখাবো। মা ভ্রু কুঁচকে বলল, বুড়ো বয়সে ভীমরতি? এই 28 বছর বয়সে এসে উনি আমাদের 5 বছরের বাচ্চাদের মতো ম্যাজিক দেখাবেন? আমি কারো কথাই কানে তুললাম না। কিছুক্ষণ পরে কি হতে যাচ্ছে ভেবে উত্তেজনায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে মা বলল, কি হলো, খুলছিস না কেন দরজা? আমি দরজা খুললাম। ডিম লাইটের আবছা আলোয় দরজার পাশে দাঁড়িয়ে ভেতরের কিছু স্পষ্ট দেখা গেল না। আমি সুইচ চেপে আলো জ্বালালাম। মেয়েটার ল্যাব গায়ে বাঁকা হয়ে শুয়ে আছে। ওকে দেখে বিস্ময়ে মার আর অহনার মুখ হা হয়ে গেল। মনে মনে ওরা কি ভাবছে কে জানে। হঠাৎ করে মা আল্লাহ গো বলে জোরে চিৎকার দিল। আচমকা অজ্ঞান হয়ে গেল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। অহনা মাকে নিজের কোলে শুয়ে দিয়ে ডাকতে লাগলো, মা, মা, চোখ খুলো। আমি মায়ের হাত ধরে বললাম, কি হলো মা? মা গো, তোমার কি হলো? অহনা এক ঝটকায় আমার কাছ থেকে মায়ের হাত সরিয়ে নিল। আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল,
ছুবি না আমার মাকে। খবরদার, তোর মতো নোংরা ছেলে যেন আমার মাকে না ছোঁয়। আমি ওর কথার পাত্তা না দিয়ে দৌড়ে পানি আনতে চলে গেলাম। ফিরে আসতেই অহনা শো মেরে আমার হাত থেকে পানির বোতল নিয়ে নিল। মায়ের মুখে পানির ছিটা দিতেই মা পিট পিট করে চোখ খুলল। হাতের ইশারায় আমাকে কাছে যেতে বলল। আমি মায়ের কাছে গেলাম। মা অহনাকে ধরে উঠে বসলো। বসেই ঠাস করে আমার গালে চর মেরে দিল। লজ্জায় আমার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে যেতে। এই বয়সে এসেও মায়ের হাতে মার খাচ্ছি। মা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো। কোন কুলাঙ্গারকে পেটে ধরেছি আমি। এতদিন ভাবতাম 28 বছর হয়ে গেল, ছেলের বাচ্চা আমি এখনো যাইনি, আর আমাদের চোখে ধুলো দিয়ে তলে তলে এত কিছু। ছি 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 ছি। পাশের ফ্ল্যাটের ভাবি যদি একবার জানতে পারে, পুরো ঢাকা শহর ছড়িয়ে যাবে এই খবর। হায় আল্লাহ, এইগুলো দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, মা তুমি এসব কি বলছো? আমার কথাটা তো শুনবে একটাবার। অহনা চিৎকার করে বলল। কি শুনবে মা? তুই শোনার মতো আর কি বাকি রেখেছিস? রাত বিরেতে একটা পরনারী তোর বিছানায়? ছি! আমি অনুরোধের সুরে বললাম, আমার কথাটা তোরা বিশ্বাস কর প্লিজ। ওই মেয়েকে আমি চিনি না। মা তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলো। দেখো ছেলে কি বলছে, এদিকে ওর বেডরুমে শুয়ে, আর ও নাকি চেনেই না। আমি হাত জোর করে বললাম, মা প্লিজ আমাকে বিশ্বাস করো। ওই মেয়ে গত 3 দিন যাবৎ রোজ মাঝরাতে কোত্থেকে যেন উদয় হয়, আর আমি ঘুম ভাঙতেই দেখি আমার পাশে শুয়ে। তাই তো তোমাদের ঘটনাটা জানানোর উদ্দেশ্য নিয়ে আসলাম। আমার কথা শেষ না হতেই অহনা মাকে বলতে লাগলো। মা, তুমি ওর কথায় কান দিও না তো। ধরা পড়ে গেছে, তাই তো এত ভুলভাল বক। মা অহনাকে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। যাওয়ার আগে আমাকে বলে গেল, কাল সকালেই তোদের আমি বিয়ে দেব, তারপর দুটোকে এক কাপড়ে ঢাকা শহর ছাড়া করব। আমি হাজার চেষ্টা করেও মাকে সত্যিটা বোঝাতে পারলাম না। মা চলে যেতেই আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম। কি হলো এটা আমার সাথে? মেয়েটাকে ফাঁসাতে গিয়ে সে ফাঁদে আমি নিজেই ফেঁসে গেলাম। আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওর স্থানে আমার কেন এগুলো শুনতে হচ্ছে? বসা থেকে আমার চোখ গেল বিছানার উপর। কি সুন্দর আরামে ঘুমোচ্ছে দেখো। ওর ঘুমের যদি আমি 12টা না বাজাই, তবে আমার নামও আহান্না। বসা থেকে উঠে ভেতর থেকে সিটকিনি লাগালাম দরজায়। তারপর ওয়াশরুমে চলে গেলাম। এক বালতি ঠান্ডা পানি নিয়ে বের হলাম। উদ্দেশ্য মেয়েটার গায়ে ঢালা, তাহলে আমার পরাণ জুড়াবে। ওর মোক্ষম শাস্তি এটা। এই শীতে ওর গায়ে ঠান্ডা পানি ঢাললে ওর কেমন অনুভূতি হবে ভেবেই আমার পৈশাচিক আনন্দ হচ্ছে। পানি নিয়ে বিছানার কাছে পৌঁছাতেই দেখি মেয়েটা উধাও। আশ্চর্য, এই মাত্রই শুয়েছিল এখানটায়, কোথায় চলে গেল? দরজাও ভেতর থেকে লাগানো। এই মেয়ে কি জাদু জানে? ঘরে কোথাও লুকিয়ে আছে ভেবে সারা ঘর খুঁজে তন্ন তন্ন করলাম, কোথাও নেই মেয়েটা। ওহো, খাটের নিচটায় চেক করতে ভুলে গেছি। খাটের তলায় উকি মারতেই দেখলাম মিথি দলা পাকিয়ে বসে আছে। হাত দিয়ে টেনে ওকে বের করে আনলাম, কিন্তু ও আমার কাছে এলো না। উল্টো হাতে কামড়ে দিল, আর আমার থেকে দূরে দাঁড়িয়ে রুক্ষ স্বরে মিউ করতে লাগলো। আমি বুঝতে পারলাম না হঠাৎ ও এমন ব্যবহার কেন করছে। ও তো এমন স্বভাবের মর্যার নয়। ওর মতো নম্র মিশুক বিড়াল আমি আর দুটো দেখিনি। আজ ওর কি হলো? আচ্ছা, ও কি কিছু দেখেছে ওই মেয়েটার ব্যাপারে, যার কারণে ভয়ে কিংবা রাগে এমন রূঢ় আচরণ করছে? আমি নিচু হয়ে বসে মিথিকে কাছে ডাকলাম। ও এলো না। হেঁটে ঠান্ডা পানির বালতির কাছে চলে গেল। বালতির দিকে মুখ করে বসে আবারও রুক্ষ স্বরে মিউ করতে লাগলো। আমার মাথায় কিছু খেলছে না। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। রোজ অ্যালার্ম বাজার আগেই মা আমাকে ঘুম থেকে তুলতে আসে। আজ আসেনি। বোধহয় কালকের বিষয়টা নিয়েই রেগে আছে। হাত মুখ ধুতে গিয়ে খেয়াল করলাম হাত আঁচড়ে ভর্তি। মিথির কাজ এটা। কাল যখন বালতির কাছে বসে মিউ করছিল, তখন ওকে জোর করে কোলে তুলতে গিয়েছিলাম, তবুও কোলে আসেনি। উল্টো রেগে হাত আছড়ে রক্ত বের করে দিয়েছে। বাহ, বাড়ির প্রত্যেকটা সদস্যই আমার উপর রেগে। কোনো দোষ না করেও সবার রাগ সহ্য করতে হচ্ছে আমার। আমি না খেয়েই অফিসে চলে গেলাম। মা একবার পেছন ফিরে ডাকলেও না। অফিসে বসে কাজ করছি, হঠাৎ বস নিজে এসে বলল আমার ছুটি, বাসায় চলে যেতে বলল। একরাশ কৌতূহল নিয়ে বাসায় ফিরলাম। ঘরে ঢুকতেই মা ওই মেয়েটা কই? বলেই চেঁচামেচি শুরু করলো। আমি বললাম, আমি কিভাবে জানবো মা? ওই মেয়ে কি আমাকে বলে যাওয়া আশা করে? মা আরো রেগে গেল, বলল, কেমন মেয়ের সাথে সম্পর্ক রেখেছিস যে কিনা তোর কথাই শোনে না? হায় রে, মাকে আমি আর কিভাবে বুঝাবো? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি ওই মেয়েকে দিয়ে কি করবে? মা ঠান্ডা কণ্ঠে বলল,
তোদের বিয়ে দেব। আমি এক প্রকার চিৎকার করে বললাম, অসম্ভব, ওই মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? মা কঠোর গলায় বলল, নিজের শোবার ঘরে নিয়ে শুয়ে থাকার সময় মনে ছিল না? লজ্জায় আমার চোখে পানি চলে এলো। মা প্রচণ্ড রেগে গেলে বিশ্রীভাবে কথা শোনায়, তারই নমুনা এটা। বুঝলাম এখন আর মায়ের সঙ্গে তর্ক করে লাভ নেই, চুপচাপ এখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমি নিজের ঘরে চলে এলাম, দরজা আটকে টাইটা ঢিলে করতে করতে বিছানায় গা এলিয়ে দিলাম। সকাল থেকেই কিছু খাইনি, রাতেও মা খেতে ডাকলো না, আমিও রাগ করে না খেয়েই রইলাম। রাত 12:30। সেই কখন শুয়েছি আমি, এখনো ঘুম আসছে না। পেটে খিদা থাকায় বোধ হয়। আমার রুমের দরজা খোলা, ইচ্ছে করেই খুলে রেখেছি, মনে মনে ঠিক করে রেখেছি যেভাবেই হোক আজ ওই মেয়ের পরিচয় জানবই। কে সে, কোথায় থাকে, কেন রোজ মাঝরাতে আমার ঘরে আসে, আমার কাছে কি চায়। রাত 2:15। আমি বিছানায় কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ ঘরে কারো উপস্থিতি টের পেলাম। পা টিপে টিপে হেঁটে কেউ বিছানার কাছে এগিয়ে আসছে। কেউ আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি চোখ না খুলেই বুঝে গেলাম কেউ আসলে কে। আমি ধীরে ধীরে চোখ খুলে আমার পাশে তাকালাম। আমি যেটা ভাবছিলাম সেটাই, সেই মেয়েটাই। আমি জলদি ওর উপর থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। আজও নগ্ন হয়ে আছে মেয়েটা, অসভ্য মেয়ে কোথাকার। ওর কি কোনো জামা কাপড় নেই নাকি? আদিম কাল থেকেই উঠে এসেছে নাকি? আমি ল্যাপ দিয়ে ওর শরীর ঢেকে ওর হাত দুটো চেপে ধরলাম। মেয়েটা আঁতকে উঠে বলল, কি হলো আহান? আমি আরো জোরে ওর হাত চেপে ধরলাম। তুমি কে? মেয়েটা আমার বুকের বাম পাশে ওর হাত রাখলো, মৃদুস্বরে বলল, আমি তোমার ক্লিওপেট্রা। নামটা শুনে বুকটা ধক করে উঠল কেন যেন। ক্লিওপেট্রা, মেয়েটার নাম কি তবে ক্লিওপেট্রা? আর কিছু ভাবার সুযোগ পেলাম না, দু চোখে আধার নেমে এলো। রোজ সকালে ঠিক 8টায় আমার ঘুম ভাঙে, হয় মায়ের ডাকে নয়তো অ্যালার্মের শব্দে। হঠাৎ ব্যতিক্রম হলো কেন জানি না, আজ ভোর হতেই জেগে গেলাম। উঠে দেখি বরাবরের মতো মেয়েটা উধাও। গতকাল সারাদিন পেটে কিছু পড়েনি, খিদে পেট চু চু করছে। তাই আর দেরি করলাম না, রাগ বিসর্জন দিয়ে জলদি ব্রাশ করে খেতে চলে গেলাম। রান্নাঘরে ঢুকে দেখি মা রুটি বেলছে, আমাকে দেখেও না দেখার ভান করলো। মায়ের রাগটা এখনো পড়েনি। টেবিলে গিয়ে বসতেই অহনা প্লেটে করে রুটি ভাজি নিয়ে এলো, আমার সামনে এগিয়ে দিয়ে বলল, মা তোকে খেয়ে বিদায় হতে বলেছে এখান থেকে। আমি বললাম, এত সকালে কই যাব, আজ তো শুক্রবার, অফিসেও নেই। অহনা ঝাড়ি দিয়ে বলল, সেটা আমরা কিভাবে বলবো? আমি খেয়ে আমার শোবার ঘরে চলে এলাম। ওয়ালেটটা পকেটে ভরে শার্টটা বদলে ঘর থেকে বেরোলাম। খাবার ঘরের সামনে দিয়ে যাবার সময় শুনলাম মা আর অহনা খেতে খেতে আমার ব্যাপারে কিছু একটা বলছে। কান পাততেই শুনতে পেলাম মা বলছে, আহান এমন একটা কাণ্ড ঘটালো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার ছেলেটা তো অমন নয়। আমার মনে হচ্ছে মেয়েটাই ডাইনি। ওই ডাইনি আমার সহজ সরল ছেলেটাকে ফুসলিয়ে। অহনা মায়ের কথা পুরো শেষ করতে দিল না। আচ্ছা মা, তোমার ছেলে কি কচি খোকা যে ওকে ফুসলিয়ে যে কোনো মেয়ে ওর বেডরুমে ঢুকে পড়বে? যে কোনো মেয়ে বলছিস কেন? বল ওই ডাইনিটা। ওই ডাইনিটা নিশ্চয়ই অমন ধরনের মেয়ে, তাই আমার ছেলেকে বোকা পেয়ে। চুপ করো তো মা, তোমার কথা আমার অসহ্য লাগছে। তোমার ছেলে যে কত দুধে ধোয়া তুলসী পাতা তা তো সেদিনই টের পেয়ে গেলাম। মা অহনার হাত ধরে বলল, আচ্ছা তুই বল, তোর ভাইটা কি অমন? অহনা কিছু বলল না, চুপ করে রইল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে এলাম। 2 ঘন্টা যাবৎ এখানে সেখানে ঘুরছে, কিছুই ভালো লাগছে না। আচমকা মনে পড়লো অহনার লিপস্টিক খুব পছন্দ। ও যদি আমাদের ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটের আন্টিদের বাসায়ও যায় তবুও লিপস্টিক দিবেই। লিপস্টিক আর অহনা একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাই ঘুরতে ঘুরতে মার্কেটে ঢুকে পড়লাম। একটা কসমেটিক্সের দোকানে গিয়ে তাদের সাজেস্ট করা ব্র্যান্ডের 1 ডজন লিপস্টিক কিনে ফেললাম। ওরা বেশ সুন্দর করে প্যাকেজিং করে দিল। আমি বললাম প্যাকেটের উপর বড় করে টু মাই অ্যাডোরেবল সিস্টার লিখে দিতে, ওরা তাই করলো। আমার বোন খুশিতে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে এতগুলো লিপস্টিক পেয়ে। মার্কেট থেকে বেরোনোর সময় শাড়ির দোকানে চোখ পড়লো আমার। মায়ের জন্য একটা ঘিয়ে রঙের শাড়ি নিয়ে নিলাম, ঘিয়ে মায়ের পছন্দের রং। কেন জানি না হঠাৎ আমার ওই মেয়েটার কথা মনে পড়লো। আচ্ছা আচ্ছা, মেয়েটা কি এতটাই গরিব যে শরীরে কখনো কাপড় থাকে না? আমার ইচ্ছে করলো মেয়েটার জন্য কতগুলো শাড়ি কিনে নিয়ে যেতে। দোকানিকে একটা শাড়ি দিতে বলতেই বলল, কোন কালার নেবেন ভাইজান? যে কোনো একটা দিয়ে দিন তাহলেই হলো। যার লাইগা নেবেন তার বয়স কেমন?
21-22 হবে বোধহয়। গায়ের রং কি ভাইজান? সাদা ফর্সা। এত কিছু জিজ্ঞেস করতে হবে না, যে কোনো একটা শাড়ি দিয়ে দিন। দোকানে আমার কথার কোনো পাত্তাই দিল না, একটা লাল শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল। দেখেন তো এই শাড়িটা কেমন, তাহলে মানাইবো? আমি বললাম, হ্যাঁ, এবার প্লিজ দয়া করে প্যাকেট করে দিন, আমি চলে যাই। বিকেলে মা নিজে থেকেই আমার সঙ্গে কথা বলল। আমি বই পড়ছিলাম, মা এসে বলল, কাল সময় করে একবার ওই মেয়েকে এ বাড়িতে নিয়ে আসিস তো। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি তাকে কোথায় পাবো মা? মা বিরক্তিতে ভ্রু কুঁচকালো। সেটা তো আমার দেখার বিষয় না, আমি আনতে বলেছি, তুই আনবি। বলেই মা এক মুহূর্তও দেরি করলো না, চলে গেল। রাতে ডিনারের সময় খাবার টেবিলে বসেই কথাটা তুললাম। মা, তোমার জন্য একটা শাড়ি কিনেছি, তোমার ঘরে রেখে এসেছি, পছন্দ হয়েছে কিনা আমাকে জানিও। মা কিছু বলল না। অহনাকে বললাম, তোর প্যাকেটটা পেয়েছিস অহনা? তোর ঘরের ড্রেসিং টেবিলের উপর রাখা। অহনা মুখ বাঁকালো। ঢং, অতগুলো লিপস্টিক কে আনতে বলেছে তোকে? অহনা মুখে এসব বললেও ও যে ভেতরে ভেতরে খুব খুশি হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। রাত 12:10। আজও ঘুম আসছে না আমার। যেদিন থেকে ওই মেয়েটার আগমন ঘটেছে ঠিক সেদিন থেকেই ঘুমের 12টা বেজে গেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। আচমকা কেউ একজন এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চমকালাম না, কারণ আমি জানি কে হতে পারে। আমি তাকে ছাড়িয়ে উঠে বসলাম। বললাম, কাল পুরো কথা শেষ না করে কোথায় চলে গিয়েছিলে? মেয়েটা বলল, আমি কোথাও যাইনি আহান, তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি বললাম, পরিষ্কার করে বলো তো, তুমি কে? আমি ক্লিওপেট্রা, তোমার ক্লিওপেট্রা। আজও আমি আমার পুরো কথা শেষ করতে পারলাম না। ঘুমের মাঝে তলিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে শুনতে পেলাম মেয়েটা বলছে, তোমার বুকের বাম পাশটায় হাত রাখলেই তুমি এমন অজ্ঞান হয়ে যাও কেন বলো তো? পরের দিন অফিস থেকে ফিরতেই মা আবার রাগারাগি শুরু করে দিল। তোকে না কালকে বললাম মেয়েটাকে নিয়ে আসতে। আমি সোফায় গা এলিয়ে দিতে দিতে বললাম, মা, তোমাকে আর কতবার বলবো আমি ওই মেয়েকে চিনি না। মাঝরাতে আসে, আবার সকাল হতে না হতেই উধাও হয়ে যায়। কেন, ওই মেয়ে কি ভূত নাকি পরী যে তোকে দেখা দিয়েই উধাও হয়ে যায়? সেটা তো ওই মেয়েই বলতে পারবে মা। মা টিভি দেখছিল, হঠাৎ ওই রিমোটটা আশ্রে ভেঙে চলে গেল। রেগে গেলে ভাঙচুর করা মায়ের অভ্যাস। আমি আর অহনা ছোটবেলা থেকেই এতে অভ্যস্ত, তাই তেমন প্রতিক্রিয়া ঘটল না আমার মনে। সন্ধ্যাবেলা মা ব্যাগ গুছিয়ে অহনাকে নিয়ে নানার বাড়ি চলে গেল। মার নাকি আমার মুখ দর্শন করতেও ঘৃণা লাগে এখন, তাই কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যাবার আগে মিথিকেও সঙ্গে করে নিয়ে গেল। আমি কত করে বললাম অন্তত ওকে রেখে যেতে, মা শুনল না। আজ সারা রাত আমার বিন্দু মাত্র ঘুম হলো না। আশ্চর্যজনকভাবে মেয়েটাও এলো না আজ। আমি ভীষণ রকম অবাক হলাম। 1 সপ্তাহ যাবৎ আমি ছাড়া আর কেউই বাসায় নেই। মেয়েটাও আসেনি একদিন। প্রায় 2 সপ্তাহের পর মা, অহনা, মিথি ফিরে এলো। মিথি ফিরে এসেই দৌড়ে আমার কোলে চলে এলো। আমাকে মিস করেছে নিশ্চয়ই। আমারও ওর কথা রোজ অনেকবার করে মনে পড়ছে। মা, অহনা নানার বাড়ি বেরিয়ে আসতেই একটা উপকারই হলো, এরা একদম স্বাভাবিক আচরণ করছে, যেন আমাদের মাঝে কোনো ঝঞ্ঝাটই হয়নি। আমাকে অবাক করে দিয়ে আজ রাতে আবার মেয়েটা এলো। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখি আমার পাশে শুয়ে। আমি ওকে জাগাই। মেয়েটা বিরক্ত হয় না, হাসি মুখে বলে, কিছু বলবে আহান? আমি উত্তর দিই, হ্যাঁ, এতদিন আসনি ঠিক আছে, আজ আবার এসেছো কেন? মেয়েটা মৃদু হাসে। তুমি কি রাগ করেছো আমি এতদিন আসিনি বলে? মোটেও না, আমি কেন রাগ করতে যাব? তারপর আবার বললাম, তুমি কোথায় থাকো? তোমার পরিচয় কি? আমি ক্লিওপেট্রা আহান, তোমার ক্লিওপেট্রা। তুমি কি এখন আমাকে চিনতে পারছো না? আমি মাথা নাড়ালাম, না, আমি তোমাকে চিনতে পারছি না। মেয়েটি বোধহয় আশাহত হলো। ডিম লাইটের আবছা আলোয় স্পষ্ট দেখতে পেলাম তার নিরাশ মুখখানা। মেয়েটি উঠে বসতে বসতে বলল, তুমি আমার জন্য যে জিনিসটা এনেছো সেটা দিলে না। আমি চমকে উঠলাম। মেয়েটা কি করে জানলো আমি ওর জন্য শাড়ি এনেছি? ও আবার বলল, এত অবাক হচ্ছ কেন? আমি সব জানি। আমি বিস্ময়ের সপ্তম চূড়ায় পৌঁছে গেলাম। মেয়েটা এগুলো কিভাবে জানলো? আমি তো কথাগুলো এখনো কাউকে বলিনি, এমনকি আমার মাকেও না। মেয়েটা আমার গালে ওর হাত রাখলো। তোমার অফিসে একটা মেয়ে তোমাকে পছন্দ করে, সে গতকালকে তোমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তুমি আমার হাত থেকে বাঁচতে তাকে বিয়ে করে নিতে চাইছো, কারণ তোমার মা তোমাকে আমার সঙ্গে বিয়ে দিতে চান। আহান, তুমি যদি মেয়েটার ভালো চাও তবে ওর থেকে দূরত্ব বজায় রাখো, এতেই তোমার মঙ্গল। আমি শিউরে উঠলাম।
ও কি আমাকে হুমকি দিচ্ছে? প্রায় 2 মাস হতে চলল মেয়েটার আগমনের, তবে এটাকে ঠিক আগমন বলা যায় কিনা জানি না। মাঝরাতে কোত্থেকে এসে যেন উদয় হয়, সকাল হতেই চলে যায়। ওর এই রহস্যের উদ্ঘাটন কবে করতে পারবো তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ক্লিওপেট্রার কিছু কিছু বিষয় অত্যন্ত রহস্যময়, যেগুলোর কোনো লজিক আমি আপাতত খুঁজে পাচ্ছি না। যেমন, বাড়ির সকলের মনের কথা ও শুনতে পারে, বুঝতে পারে কে কী ভাবছে। আবার এমন একটা স্থান যেখানে ও উপস্থিত নেই কিংবা ছিল না, কিন্তু সেই স্থানে কি ঘটেছে সেটা সে স্পষ্ট বলে দিতে পারে, যেন সব কিছু সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে। অফিসে আমার সহকর্মী একটা মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ওর নাম ফারিয়া। ক্লিওপেট্রার থেকে রেহাই পেতে আমি ফারিয়ার প্রস্তাবে রাজি হওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু ক্লিওপেট্রা আশ্চর্যজনকভাবে সেটা টের পেয়ে যায়। আমাকে হুমকি দেয় ফারিয়ার থেকে দূরে থাকতে। আমি ক্লিওপেট্রার নিষেধ শুনিনি, ফারিয়ার সঙ্গে আরও বেশি করে মিশতে শুরু করি। রোজ দুজনে একই সঙ্গে একই বাসে অফিসে যাই, ফিরিও একই সঙ্গে। অফিসের ক্যান্টিনে একসঙ্গে লাঞ্চ করি। এভাবে চলতে থাকলে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হতো না, কিন্তু ফারিয়া একদিন বিরাট ভুল করে বসে। একদিন অফিস ছুটির দিনে ও আমাকে ফোন করে বলে আমার সঙ্গে ওর খুব জরুরি দরকার দেখা করতে। কথা ছিল মার্কেটের সামনে দেখা করবার। ফারিয়া এসে বলে আজ লাঞ্চেও আমাকে ট্রিট দিতে চায়। আমি আগ্রহ দেখাই না। ফারিয়া জোরাজোরি করতে শুরু করে। বাধ্য হয়ে রাজি হই। লাঞ্চ থেকে ফেরার সময় রিকশায় ফারিয়া হঠাৎ আমার গালে টুক করে চুমু খেয়ে বসে। ব্যাস, এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। পরদিন ফারিয়া অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল। সিঁড়ি বেয়ে নামার সময় ওকে নাকি কেউ একজন পেছন থেকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ ও সিঁড়ির গায়ে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে ওর। হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। জ্ঞান ফেরার আগে একবার এবং পরে 2বার ওকে দেখতে গিয়েছিলাম। ওই আমাকে 3য়বারের সময় সব খুলে বলে। আমি বুঝেই যাই এই কাজ কার হতে পারে। সেদিন রাতে ক্লিওপেট্রা এলে ওকে জেরা করি, ও কেন এমনটা করলো। ও বলে, আমি তো এমনটা করতে চাইনি আহান, তুমি আমাকে বাধ্য করেছো। তুমি যদি আমার কথা শুনতে। আমি ক্লিওপেট্রাকে থামিয়ে দেই। চুপ, একদম চুপ। তোমার সঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না। তোমার মতো বর্বর নিকৃষ্ট প্রাণীর সঙ্গে কথা বলা তো দূর, তোমার মুখও আমি দর্শন করতে চাই না। তুমি আমার জীবন থেকে চলে যাও, মুক্তি দাও আমাকে। এরপর 1 সপ্তাহ রাগ করে ক্লিওপেট্রা আর আসেনি। 7 দিন পর আবারও কোত্থেকে এসে যেন উদয় হয়। আমি জিজ্ঞেস করি, নির্লজ্জের মতন আবার ফিরে এলে কেন? তোমাকে না চিরতরে চলে যেতে বলেছি? ক্লিওপেট্রা উত্তর দেয়, কিভাবে যাব বলো? তোমাকে যে আমার খুব দরকার। আমি রাগত স্বরে বলি, আমাকে কেন দরকার তোমার? কিসের জন্য? ও বলল, কাল রাতে আমি তোমাকে সব বলবো। সব বলতেই তো ফিরলাম, কিচ্ছু লুকাবো না। এরপরও যদি তোমার মনে হয় আমি ঘৃণ্য, পশুর চেয়েও নিকৃষ্ট, তাহলে আমার আর কিছু করার নেই, গলায় দড়ি দেবা ছাড়া। কিছু সময় থেমে ক্লিওপেট্রা আবার বলল, একটা জরুরি কথা তোমাকে আজকেই জানানোর দরকার, নয়তো আরো দেরিতে বললে হয়তো তুমি খুব রাগ করবে। আমি জানতে চাইলাম, কি কথা? ও জোরে একটা নিঃশ্বাস নিয়ে নরম স্বরে বলল, আমি মিথি, তোমার মিউ। আমি জ্ঞান হারালাম। সকালে আর অফিসে যেতে পারলাম না। একটা ঘরের মধ্যে রইলাম সারাদিন। মা এসে একটু পরপর জিজ্ঞেস করতে লাগলো। আহান, বাবা আমার, তোর শরীর খারাপ লাগছে? আমি প্রতি উত্তরে না বললেও মা থামলো না। প্রতি ঘন্টায় অন্তত 5 বার এসে এই এক কথা জিজ্ঞাসা করতে লাগলো। ওই ঘটনার পর আমি মিথিকে কোলে নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিলাম। যতটা পারলাম ওর থেকে দূরে রইলাম, কিন্তু মিথি যেন হাল ছাড়বার পাত্রী নয়। ও সারাদিনই আমার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো, পায়ে পায়ে হাঁটতে লাগলো। যেখানেই পা রাখতে নেই সেখানেই গিয়ে দাঁড়ায়। বিরক্ত হয়ে মাকে বললাম ওকে মায়ের ঘরে বন্দি করে রাখতে। আমার এহেন আচরণে মা প্রচণ্ড অবাক হলো। আমার এত আদরের পোষা প্রাণীকে হঠাৎ দূরে ঠেলে দিচ্ছি বলে। সেদিন রাতেই আবার ক্লিওপেট্রা কিংবা মিথি যেটাই হোক, মেয়েটা আমার ঘরে আসলো। ঘুম ভাঙতেই পাশে দেখতে পাই তাকে। আমাকে জাগতে দেখে ও শোয়া থেকে উঠে বসে। আহান, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আমি জবাব দেই না। ও আবার বলে, আমি জানি তুমি রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, আজ তোমাকে কোনো কথা বলতে হবে না। আজ শুধু আমি বলবো, তুমি শুনবে। কিছুক্ষণ থেমে দম নিয়ে ক্লিওপেট্রা আবার বলতে শুরু করে। আমার বাবা ছিলেন মিশরীয় আর মা আমেরিকান। বাবা ব্যবসার কাজে আমেরিকা গেলে মায়ের সঙ্গে তার সেখানে পরিচয় হয়।
তাদের পরিচয় ধীরে ধীরে প্রণয়ের রূপ নিতে থাকে। একসময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন, কিন্তু বাবা মুসলিম হলেও মা ছিলেন খ্রিস্টান, তাই বাবার পরিবার মাকে মেনে নেন না। মা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বাবা মারা যায়। আমার নানুর একমাত্র মেয়ে ছিল আমার মা। মেয়ের পছন্দে তিনি আর দ্বিমত পোষণ করেননি, তাই মায়ের তরফ থেকে তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। বাবার পরিবারের সৃষ্ট অনেক ঝড় ঝাপটা পর বাবা মা পরিবারের অমতেই বিয়ে করেন। বিয়ের পর মা আর বাবা মিশরেই থাকতেন। পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ব্যাংক থেকে মোটা টাকার লোন নিয়ে পার্টনারশিপে ব্যবসা শুরু করেন। মোটামুটি চলছিল বাবার ব্যবসা, কিন্তু আমার বড় বোন জন্ম নেবার কিছুদিন পর হঠাৎই বাবার ব্যবসায় ধ্বংস নামে। আগে থেকেই বাবার ব্যবসার অবস্থা খুব জটিল ছিল, কিছুতেই উন্নতি করতে পারছিলেন না। তার মধ্যে আবার প্রতারণার শিকার হন। বাবার ব্যবসার সহযোগী বাবাকে ধোঁকা দেয়, ফলে সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থার সৃষ্টি হয়। তার উপর আবার ব্যাংকের মোটা টাকার ঋণ তখনও শোধ হয়নি। এমনও দিন গিয়েছে মা বাবা শুধুমাত্র এক টুকরো রুটি খেয়ে দিনরাত পার করে দিয়েছে। এমত অবস্থায় মা বাবাকে পরামর্শ দেয় আমেরিকায় চলে যাবার জন্য। আমেরিকায় মায়ের কিছু জায়গা জমি আছে, সেগুলো বিক্রি করলে নিশ্চয়ই ঋণ পরিশোধ করতে পারবে। আমেরিকায় চলে যাবার পর মায়ের জমি বিক্রি করে বাবা কিছু টাকা আয় করেন। সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে পুনরায় ব্যাংক থেকে লোন তোলেন। ব্যবসা শুরু করার কিছুদিন পর আমি জন্ম নেই। আমি জন্ম নেবার পর থেকেই নাকি অদ্ভুতভাবে বাবার ব্যবসার রমরমা ভাব চলতে আরম্ভ করে। আমাদের আর্থিক অবস্থা সচ্ছলতা ফিরতে শুরু করে, সংসারে উন্নতি হয়। সেজন্য বাবা আমাকে তার ভাগ্যলক্ষ্মী ভাবতে শুরু করেন। প্রাচীন মিশরের রানী ছিলেন ক্লিওপেট্রা। তিনি ছিলেন মিশরের সর্বশেষ ফারাও এবং নারী শাসক। গ্রিক মিথ অনুযায়ী তিনি ছিলেন অসম্ভব রকমের রূপবতী এবং একই সঙ্গে অশেষ গুণের অধিকারী। তার সৌন্দর্যে পাগল হতো না এমন কোনো মানুষ ছিল না। তার গুণ সবাইকে মুগ্ধ করে দিত। তার গভীর নীল চোখের দিকে তাকালে নাকি চোখ ফেরানো দায় হয়ে পড়তো। তার রূপের সঙ্গে আমার বাবা আমার মিল খুঁজে পান, এমনকি কাকতালীয় ভাবে আমার চোখও গভীর নীল রঙের। আমার বাবার বিশ্বাস ছিল আমি বড় হয়ে তারই মতো গুণবতী এবং বিচক্ষণ হব। এছাড়া বাবা ভাবতেন আমি একদিন তার গৌরবের কারণ হব, তাই তিনি রানী ক্লিওপেট্রার নামের সঙ্গে মিল রেখে আমার নাম রাখেন ক্লিওপেট্রা, বাবার গৌরব। আফসোস, বাবার জীবদ্দশায় আমি বাবার গৌরবের কারণ হতে পারিনি। আমার যখন 12 বছর বয়স তখন বাবাকে খুন করা হয়, শুধুমাত্র বাবার সম্পত্তির লোভে। কারণ তখন আমরা পুরোপুরি সচ্ছল হয়ে পড়েছিলাম। ইতিমধ্যে বাবার অঢেল সম্পত্তি হয়ে গিয়েছিল। বাবাকে কে বা কারা খুন করে আমরা জানতে পারিনি। বাবা মারা যাওয়ার পর মাই তার ফেলে যাওয়া ব্যবসা সামলাতে শুরু করেন। বিধবা একাকী পেয়ে মার দিকে যারা চোখ তুলে তাকানোর সাহস পেত না, তারাই মাকে খারাপ প্রস্তাব দিতে শুরু করেন। মা বুদ্ধিমত্তার সাথে প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু একবার এক ক্ষমতাশালী প্রচুর বিত্তবান লোকের নজর পড়ে মায়ের উপর। মা তাকে নাকচ করে দিলে মাকে সে হুমকি দেয় আমাদের ক্ষতি করবে। তাই মা শহর ছেড়ে গ্রামে পালানোর পরিকল্পনা করে। মায়ের পরিকল্পনার কথা একমাত্র মায়ের বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সাই জানতো। অ্যালেক্সা মাকে জানায় সে সব রকমের সাহায্য করবে মাকে পালানোর জন্য। টাকার কাছে আজীবনের বন্ধুত্ব বোধহয় অর্থহীন। অঢেল টাকার লোভে অ্যালেক্সা ওই লোককে মায়ের পরিকল্পনার কথা জানিয়ে দেয়। ওই লোক এবং অ্যালেক্সা মিলে নতুন ষড়যন্ত্র করে। দিনের আলোয় বেরোলে প্রতিবেশীরা নানান প্রশ্ন করবে, জানতে চাইবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। হয়তো আমরা শহর ছেড়ে পালাচ্ছি, কথা লোকমুখে ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে খবরটা পৌঁছে যাবে ওই লোকটার কাছে। এসব ভেবে মা সিদ্ধান্ত নেয় রাতের আধারে রওনা দেবার। সন্ধ্যা পেরোতেই আমরা বেরিয়ে পড়ি। অ্যালেক্সা বলেছিল ওর পরিচিত লোক আছে, তার ট্যাক্সিতে গেলে পুরো রাস্তা নিরাপদে থাকতে পারবো। আমরা অ্যালেক্সার ঠিক করা ট্যাক্সি করেই গ্রামে রওনা দিই। একসময় গাড়ি চলতে শুরু করে। কিছু সময় যেতেই ট্যাক্সি ড্রাইভার গাড়ি থামায়। আমাদেরকে বলে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে, 5 মিনিট বসতে। 5 মিনিটের স্থানে আধ ঘন্টা পেরিয়ে যায়, ড্রাইভার আসে না। আমরা ভয় পেতে শুরু করি। এমনিতেই রাস্তাটা ছিল নীরব, দুধারে ঘন গাছপালা, ছোটখাটো জঙ্গলের মতো। মার হঠাৎ সন্দেহ হতে শুরু করে ড্রাইভারের কি কোনো বিপদ হলো। মা আমাদের গাড়িতে বসিয়ে রেখে আশপাশ খুঁজতে যায়, কিন্তু কোথাও ড্রাইভারকে খুঁজে পায় না। এবার মায়ের মনের সন্দেহের দানাটা বেশ বড়সড় আকার ধারণ করে। মা আমাদের নিয়ে অতি দ্রুত সেখান থেকে বেরোতে চায়। আমরা রাস্তার কিনারে দাঁড়িয়ে অপেক্ষা করি লিফটের আশায়, কিন্তু একটা গাড়িও আসছিল না। অনেকক্ষণ পর একটা গাড়ি আসে, কিন্তু গাড়ির মালিক আমাদের লিফট দিতে রাজি হয় না। তার কিছুক্ষণ পরে আরেকটা গাড়ি দেখতে পাই আমরা। গাড়ির হেডলাইটের আলোয় ভেতরের মানুষদের দেখা যাচ্ছিল না, তবে একটু কাছে আসতেই মা গাড়ির ভেতরে বসা লোকগুলোকে চিনে ফেলে। মা আমাকে আর আপুকে পালাতে বলে। আমরা মাকে একা ফেলে যেতে চাই না। মা আমাদেরকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দেয়, আমাদের কসম দেয় দৌড়ে পালাতে বলে।
চিৎকার করে বলে যে পর্যন্ত লোকরণ্য স্থানে না পৌঁছাই সে পর্যন্ত যেন আমরা না থামি। আমি আপু অনিচ্ছায় মায়ের কথা মেনে পালাতে থাকি। আমি দৌড়ের গতি কমিয়ে পেছনে তাকাই, দেখি জানোয়ারটা আমার মাকে হিচড়ে তার গাড়িতে উঠিয়ে নিচ্ছে। দূর থেকেই মায়ের সঙ্গে আমার চোখাচোখি হয়। আমি বুঝতে পারি মা কাঁদছে। মা সে অবস্থাতেই হাতের ইশারায় আমাকে পালাতে বলে। আমি হাত মুঠে করে দাঁতে দাঁত চেপে দৌড়ের গতি বাড়িয়ে দেই। মাকে আপুকে পেছনে ফেলে পালাতে থাকি অজানা গন্তব্যে। জঙ্গল পেরোতেই একটা অজপাড়া গাতে পৌঁছে আমি দৌড় থামিয়ে দেই। আকস্মাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। কথা থামিয়ে ক্লিওপেট্রা কাঁদতে শুরু করে। আমার মায়া লাগে ওর জন্য। মেয়েটা এত দুঃখী। আমি ওর কাঁধে সান্ত্বনার হাত রাখি। ও কান্না থামিয়ে আবার বলতে শুরু করে। জ্ঞান ফিরতেই দেখি আমি একটা ঘরে বিছানায় শুয়ে আছি। উঠে বসতেই দেখি আমার সামনে চেয়ারে বসে একজন মহিলা ঝিমুচ্ছে। আমাকে জাগতে দেখে উনি ব্যস্ত হয়ে পড়েন। আমি ঠিক আছি নাকি, এসব কিভাবে হলো, নানান প্রশ্ন জিজ্ঞাসা করেন। মহিলাটাকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়। আমি ওনাকে সব খুলে বলি। সব শুনে উনি খুব কষ্ট পান। আমাকে সান্ত্বনা দিয়ে ভাগ্য মেনে নিতে বলেন। এরপর থেকে আমি ওনার কাছেই রয়ে যাই। জেনিফার আন্টি ছিলেন ডিভোর্সি। তিনি কোনোদিন মা হতে পারবেন না বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। জেনিফার আন্টি নিজের সন্তানের মতো লালন পালন করে আমাকে বড় করে তোলে। মায়ের অভাব উনি অনেকটাই ভুলিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার মনের মধ্যে প্রতিশোধের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছিল। আমার মাকে ওই লোক রেপ করে খুন করে। আপুর কোনো খোঁজ পাইনি। আমার ধারণা ওই লোক আপুকেও মেরে ফেলেছে। আমাকে খুঁজে পেলে হয়তো আমাকেও মেরে ফেলতো। আমি জেনিফার আন্টিকে আমার প্রতিশোধ নেবার সিদ্ধান্ত জানাই। জেনিফার আন্টি আমাকে বলে উনি আমাকে সাহায্য করবে প্রতিশোধ নিতে, তবে এখন নয়, আমি যখন প্রাপ্তবয়স্ক হব তখন। আমি বাধ্য হয়ে আন্টির কথা মেনে নিই, কারণ তখন তিনিই ছিলেন আমার মা, বাবা, আত্মীয় স্বজন সবকিছু। বিষে পা রাখার পরপরই আমি আমার রিভেঞ্জ নেবার মিশনে নেমে পড়ি। জানতে পারি ওই লোকের সঙ্গে সেদিন আরো দুজন ছিল। দুজনের মধ্যে একজন ছিল অ্যালেক্সা, আরেকজন আমাদের অফিসেরই একজন কর্মচারী। আর এই তিনজন মিলে আমার বাবাকে খুন করে। জানার পর ঘৃণায় রাগে আমার গা রিরি করে ওঠে। আমি আরো মত্ত হয়ে উঠি প্রতিশোধের নেশায়, কিন্তু ভাগ্য বোধহয় আমার সহায় ছিল না। সে বছরই টাইফয়েডে আক্রান্ত হয়ে আমাকে সম্পূর্ণ একা করে দিয়ে জেনিফার আন্টি মারা যান। জেনিফার আন্টির মৃত্যুর পর আমার অবস্থা পাগল প্রায়। আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত কাঁদি। আমার অবস্থা দেখে জেনিফার আন্টির এক প্রতিবেশী মহিলা আমাকে রোজ সঙ্গ দিতে আসতো, যাতে আমি উল্টোপাল্টা কিছু একটা করে না বসি। কথায় কথায় আমি ওনাকে সব বলে দিই আমার প্রতিশোধের ব্যাপারে। আমার কথা শোনার পর উনি আমাকে আশ্বাস দেন সাহায্য করবার। তারপর দিন তিনি আমাকে একজন তান্ত্রিক ধরনের মহিলার কাছে নিয়ে যান। তিনি জানান ওই মহিলাটি আমার শত্রুদের ওপর কালো জাদু করে তাদের ধ্বংস করে দিতে সাহায্য করবে। এরপর থেকে আমি রোজ একাই ওই তান্ত্রিক মহিলার কাছে যেতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কালো জাদু করা নয়, নিজের হাতে আমার শত্রুদের হত্যা করা। এ পর্যন্ত বলে ক্লিওপেট্রা কথা থামায়। আমাকে বলে, ভোরের আলো ফুটতে শুরু করেছে, এবার আমাকে যেতে হবে। আমি ওকে বাধা দিই, কিন্তু কথা তো শেষ হয়নি। ও বলে, বাকিটা রাতে বলবো আহান, এবার আমাকে যেতে দাও প্লিজ। আমি আর ওকে আটকাই না, বলি আচ্ছা ঠিক আছে। পরে কি ঘটেছিল জানার জন্য আমি অস্থির হয়ে উঠি। অস্থিরতায় বাকি সময়টুকু আমার আর ঘুম হয় না। দিনেও সারাদিন সব কিছু অমনোযোগীভাবে কাটালাম। অফিসের কাজেও মন বসলো না। মা বোধহয় কিছু একটা আঁচ করতে পেরেছিল। বাসায় ফেরার পর জিজ্ঞেস করলো, তুই কি কিছু নিয়ে চিন্তিত বাবা? আমি মাথা ঝাঁকিয়ে না বলি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি। মিথি কিংবা ক্লিওপেট্রার অপেক্ষা করতে থাকি। রাত 2টা বেজে যায়, আমার ঘুম আসে না। 2টের পরেই মেয়েটা আসলো। আমাকে জেগে থাকতে দেখে বলল, ঘুমোওনি? আমি না সূচক মাথা নাড়াই। ও আমাকে আর কিছু জিজ্ঞেস করে না। আমি ওকে বললাম, তারপর তুমি কি করেছিলে? ক্লিওপেট্রা বলতে শুরু করলো। তান্ত্রিক মহিলাকে আমি জানাই আমি নিজে হাতে বাবা মায়ের হত্যাকারীদের খুন করতে চাই। উনি আমাকে বলে একটা উপায় আছে, কিন্তু সেটা করাটা ঠিক হবে না। আমি জিজ্ঞেস করি কি উপায়? তিনি বলেন ডাকিনী বিদ্যা। প্রতিশোধের নেশা এমনভাবে আমায় পেয়ে গেছিল যে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেটাই আমার উপর প্রয়োগ করতে বলি। আর আমার জীবনের সবচাইতে বড় কাল সেটা। তান্ত্রিক মহিলাটি শুধু ডাকিনী বিদ্যা নয়, ডাকিনী, শাকিনী, হাকিনী এই 3 বিদ্যাই আমার উপর প্রয়োগ করে, কিন্তু আমার অনুমতি ছাড়া, শুধুমাত্র তার নিজের এক্সপেরিমেন্টের জন্য। অবশ্য আমি তখন সেটা জানতাম না। পরে হিতে বিপরীত ঘটতে শুরু করলে তাকে চেপে ধরি, হুমকি দেই জীবন নিয়ে নেবার। তখন তান্ত্রিক মহিলাটি বাধ্য হয়ে সব আমাকে বলে দেয়, কিন্তু তখনও ব্যাপারটা তেমন গুরুত্ব দেইনি। যখন সাইড এফেক্ট দেখা দিতে শুরু করলো তখনই আমি ব্যাপারটাকে আমলে নেই।
আমি জানতে চাইলাম কি সাইড ইফেক্ট দেখা দিচ্ছিল। ও বলল হঠাৎ হঠাৎ আমি অদৃশ্য হয়ে যেতে শুরু করলাম। আমি সবাইকে দেখতে পেতাম কিন্তু কেউ আমাকে দেখতে পেত না। আমি বললাম কিন্তু এটা তো তোমার রিভেঞ্জ নেবার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। মোটেও না, কারণ অদৃশ্য হওয়াটা কখনোই আমার হাতে ছিল না। আমি নিজেই জানতাম না কখন অদৃশ্য হব আর কখন দৃশ্য হব। যেমন এখন অদৃশ্য হয়ে গেলাম, আবার এখনই দৃশ্যমান হয়ে যেতাম। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যেত আমার ঠিক হতে। ও সরি। ইটস ওকে, তোমার মনে প্রশ্ন জেগেছে, তুমি জিজ্ঞেস করেছো, এতে দোষের কিছু নেই। আমি বললাম, তারপর কি হলো? তুমি কিভাবে প্রতিশোধ নিলে? ক্লিওপেট্রা বলল, ওই ত্রিবিদ্যা আমার উপর প্রয়োগ করার পর আমার মাঝে পরিবর্তন দেখা দিতে শুরু করলো। আমি অদ্ভুতভাবেই শক্তিশালী হয়ে উঠলাম। যে কেউ আমার চোখে একবার তাকালেই তাকে হিপনোটাইজ করে ফেলতে পারতাম। কাউকে বশে আনতে আমার 2 সেকেন্ডও সময় লাগতো না। আচমকা আমার কৌতূহল জাগলো। আমি জিজ্ঞেস করলাম, আমাকেও কি হ্যাপনোটাইজ করে বসে আনতে পারবে? ও উত্তর দিল, হ্যাঁ। তাহলে যে আমার ক্ষতি করলে না, কেন হ্যাপনোটাইজ করনি আমায়? কারণ আমি যে তোমায় কি? ক্লিওপেট্রা আমার কানের কাছে ওর মুখ নিয়ে এলো, এরপর ফিস ফিস করে বলল, ভালোবাসি। আমার সারা শরীর ও মন জুড়ে একটা অদ্ভুত শিহরণ ছেয়ে গেল। ভালোবাসি বলেই ক্লিওপেট্রা রহস্যময় হাসলো। আমার চোখের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার অপ্রতিভ লাগতে লাগলো, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করলাম, তারপর প্রতিশোধ কিভাবে নিলে? ক্লিওপেট্রা ঠান্ডা গলায় বলতে লাগলো, আমার উপর ওই ত্রিবিদ্যা প্রয়োগের পর আমার আত্মবিশ্বাস যেন আরো বহুগুণে বেড়ে যায়। আমি আবার হিপনোটাইজ করার ক্ষমতার মাধ্যমেই প্রথমে আমাদের আত্মসাৎ হওয়া সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিই। এরপর ওই লোক অ্যালেক্সা এবং আমাদের অফিসের সেই সহকর্মীকে বশ করে একে একে আমাদের পুরনো বাড়িতে ডেকে আনি। বাড়ির বেসমেন্টের আমি ওদের চেয়ারে বসে মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম ঠিক 15 দিন, কারণ আমি ঠিক করেছিলাম ধীরে ধীরে ওদের নিঃশেষ করব। একবারই মেরে ফেলে তো ওরা মরে গিয়ে বেঁচে যাবে, তার চাইতে বরং তিলে তিলে ওদের শেষ করা যাক। আমি ওদের এক এক দিন এক এক ধরনের শাস্তি দিতাম, তবে শাস্তি দেবার আগে ওদের হ্যালোনিসেশন করতে ভুলতাম না। ওদের বিভ্রম তৈরি হতো, ফলে আমার স্থানে ওরা মাকে দেখতে পেত, ভাবতো মা মরে গিয়েও ফিরে এসেছে। তখন ভয়ে ওদের মুখটা চুপসে যেত। আমি যখন ওদের মারতাম ওরা ভাবতো মা মারছে। আমি ওদের হাতে পায়ের নখ তুলে ফেলতাম, আঙুল ভেঙে দিতাম একটা একটা করে। কখনো হাত ভাঙতাম, কখনো পায়ের গোড়ালি কেটে ফেলতাম। তারপর হাতে বাঁধন খুলে দিতাম। পায়ের পাতা না থাকায় ওরা হাঁটতে পারতো না। যন্ত্রণায় ওরা চিৎকার করত। ওরা যখন মায়ের নাম ধরে ডেকে বলতো, ক্যাথেরিন, আমাদের ক্ষমা করে দাও, হ্যাভ মার্সি অন আস, প্লিজ ক্যাথেরিন, আমরা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, গড প্রমিস। ক্যাথেরিন, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ফর গড সেক। তখন আমার এত হাসি পেত, একই সঙ্গে একটা অদ্ভুত তৃপ্তি হতো, এত শান্তি লাগতো তখন আমার। উফ আহান, তুমি যদি সেই অনুভূতিটা টের পেতে। বলেই ক্লিওপেট্রা উচ্চস্বরে হাসতে লাগলো। এই প্রথম ওকে ভয় লাগলো আমার। এই নিষ্পাপ চেহারার মেয়েটা এত নৃশংসভাবে কাউকে খুন করতে পারে? ক্লিওপেট্রা আবার বলতে শুরু করলো, শেষমেশ ওদের শরীরে আগুন ধরিয়ে দিই, ওরা পুড়ে ছাই হয়ে যায়। ওদের মেরে ফেলার পর আমার হঠাৎ একটা স্বাভাবিক জীবনযাপন করার ইচ্ছে হয়। কিন্তু ওই যে ত্রিবিদ্যা তান্ত্রিক মহিলাটি যদি আমার উপর শুধু ডাকিনী বিদ্যা প্রয়োগ করতো, তাহলে হয়তো আমার এতগুলো বছর ভুগতে হতো না। প্রথম কমাস কোনো সমস্যাই দেখা দেয়নি, উল্টো নানা রকম ক্ষমতা আমার আয়ত্তে আসে। কিন্তু ত্রিবিদ্যা প্রয়োগের 60 দিন পেরোতেই সব ওলটপালট হয়ে যায়। রাত 12টার পর আমি কোনো সাধারণ মানুষ থাকতাম না, হয়ে উঠতাম পিচাসের চাইতেও ভয়ঙ্কর। আমার শুধু মানুষের মাংস খেতে ইচ্ছে করত। আমি বিস্ফোরিত চোখে ক্লিওপেট্রার দিকে তাকালাম। ও হয়তো কিছু বুঝতে পারলো, তাই বলল, ভয় পাচ্ছ আমায়? আমি তৎক্ষণাৎ মাথা নাড়ালাম। ও বলল, ভয় পেও না, তোমার সঙ্গে ঘুমালে আমার কখনো অমন ইচ্ছে জাগে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পরে তুমি ধরে ধরে মানুষ খেতে? ও আওয়াজ করে হেসে দিল, বলল, কখনোই না, অন্যের মাংস খেতে যাব কেন, আমার নিজের শরীর আছে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। সম্বিত ফিরে পেতেই আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। দৌড়ে বাথরুমে চলে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই বমি করে মেঝেই ভাসিয়ে দিলাম। ক্লিওপেট্রা আমার পিছু পিছু এসেছে। ও আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, ঠিক আছো আহান? আমি হাঁপাতে হাঁপাতে উপর নিচ মাথা ঝাঁকালাম। কিছু সময় লাগলো আমার স্বাভাবিক হতে। স্বাভাবিক হতেই ওকে বললাম,
তুমি নিজের শরীরের মাংস খেতে? ও বলল, উপায় কি, নিজের তো ডাকিনী হবার পথ বেছে নিয়েছিলাম, পরে না হয় তান্ত্রিক আমায় ত্রিবিদ্যায় ফাঁসিয়ে দিয়েছিল। এর সম্পূর্ণ দায় আমার। খামোখা কেন নিষ্পাপ মানুষদের খেতে যাব? এর থেকে নিজেকেই নিজের খাবার বানানো বেটার নয় কি? তাহলে তুমি কিভাবে বেঁচে আসো? ও বলল, বেশি খেতে হতো না, এক কামড়ই যথেষ্ট ছিল। সে ক্ষত আবার রাত পেরোতে না পেরোতেই সেরে যেত। আমি আর সেসব শুনতে পারছিলাম না, তাই এড়াতে বললাম, আচ্ছা পরে কি করলে? ক্লিওপেট্রা ল্যাব মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আর বসে থাকতে পারছি না। আজ কি অন্য দিনের চেয়ে বেশি ঠান্ডা পড়েছে আহান? আমি বললাম, তুমি ঠান্ডা অনুভব করতে পারো? আগে পারতাম না, হঠাৎ আজ পারছি। তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো? আমি বুঝলাম না ওর কথার মানে, তাই জিজ্ঞেস করলাম, মানে? ও চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। আমি বললাম, তারপর কি করেছিলে বলবে না? ক্লিওপেট্রা শুয়ে শুয়েই বলতে লাগলো, এভাবেই দিন যাচ্ছিল আমার, অদৃশ্য হয়ে নিজের শরীরের মাংস খেয়ে। তোমার কোনো ধারণা নেই আহার, আমি কতবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি। শতবার আত্মহত্যা করতে গিয়েছিলাম আমি, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। ফাঁসি দিতে গেলে দড়ির সঙ্গে ঝুলে থাকতাম, কিন্তু কোনো ব্যথা পেতাম না। ওভাবেই সারা রাত ঝুলে থাকতাম, মরতাম না। শরীরে আগুনও লাগিয়ে দিয়েছিলাম আমি, অথচ সামান্য পুড়তো না। পানিতেও ঝাঁপ দিয়েছি, পানির নিচে থেকেও আমার কিছু হতো না। গাড়ির সামনে ঝাঁপ দিতে গেলে অদৃশ্য হয়ে যেতাম। মোট কথা একটা অভিশপ্ত জীবন কাটছিল আমার। মরতেও পারবো না, বাচ্চাটাও মৃত্যুর চাইতে যন্ত্রণাদায়ক। এই অভিশাপ থেকে মুক্তি পেতে তান্ত্রিক মহিলাটির কাছে ছুটে যাই, কিন্তু উনি কোনো সমাধান দিতে পারে না। শেষে তান্ত্রিক মহিলাটি তার গরুর কাছে এর সমাধান চায়। তিনি আমাকে দেখা করতে বলে। সাক্ষাৎ হলে উনি জানান, এর একটাই মাত্র সমাধান আছে, আমাকে একজন মানুষকে বিয়ে করতে হবে। তাও আবার কোনো যেন তেন মানুষ নয়, একজন সত্যিকারের ভালো মানুষ, যে জীবনে কোনো পাপ করেনি, ফুলের মতো নিষ্পাপ। তবে আরেকটা শর্ত আছে, সেই মানুষটাকে ভালোবেসে স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে হবে। আমি ভেবেছিলাম আমি সাধু পুরুষ, এই যুগে আমি কই পাবো। হয়তো আমার সারা জীবনটাই অভিশপ্তভাবে কাটাতে হবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তার কয়েক মাস পরেই তুমি আমেরিকা এলে। সেদিন আমি একা একটা লোকাল রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিলাম। তুমি যখন রেস্টুরেন্টে ঢুকেছিলে, তোমার সঙ্গে আমার চোখাচোখি হয়। বলে ক্লিওপেট্রা একটু থামে, তারপর অভিমানী সুরে বলে, অথচ তোমার একটু মনে নেই সে কথা। আমি মনে করার চেষ্টা করি, কিন্তু মনে পড়ে না। আমাকে ভাবতে দেখে ক্লিওপেট্রা বলে, থাক সাধু পুরুষ, আপনার আর কষ্ট করে ভাবতে হবে না। তোমার সঙ্গে চোখাচোখি হতে 1 সেকেন্ড সময় লাগে আমার তোমার মন পড়ে নিতে। এরপর তোমার কথা আমি গুরুতান্ত্রিককে জানাই। উনি বলেন তবুও তোমাকে একটা পরীক্ষা করে নিতে। তুমি বাংলাদেশে যেদিন চলে এলে, সেদিন তোমার সঙ্গে একই ফ্লাইটে আমিও ঢাকা ফিরি। এরপর কিছু মাস যায়, তোমাকে আমি নিরীক্ষণ করি। একদম শেষ পর্যায়ে এসে পরীক্ষণ করার সিদ্ধান্ত নেই। তাই আমি রোজ তোমার সঙ্গে এসে ঘুমিয়ে থাকতাম। প্রথম দিনই তুমি টের পেয়ে যাও আমি তোমার পাশে। একদম নগ্ন গায়ে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমার সঙ্গে এসে ঘুমাই। ছুঁয়ে দেখা তো দূর, কোনোদিন কামনার দৃষ্টিতেও দেখনি। এই যে এখনো ভাবছো এই মেয়েটার চোখে এত মায়া কেন? কথা থামিয়ে ক্লিওপেট্রা হো হো করে হাসতে লাগলো। আমার খানিক লজ্জা লাগলো। এই মেয়ে কেন যে মনের কথা পড়তে পারে। ক্লিওপেট্রা শোয়া থেকে উঠে বসে আচমকা ওর দুহাত দিয়ে আমার গাল চেপে ধরলো। আমার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে বিয়ে করবে আহান? ঘটনার আকস্মিকতায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কিছু সময় পেরিয়ে গেল নীরবতায়। আমাকে চুপ থাকতে দেখে ক্লিওপেট্রা অভিমানিনী হলো হঠাৎ। মন খারাপ করে বলল, থাক, বলতে হবে না, আমি জানি। কি জানো? তুমি যে আমাকে বিয়ে করতে চাও না। আমি কিছু বললাম না। ও হঠাৎ তড়িৎ গতিতে একদম আমার কাছে চলে এলো। হুট করে আমাকে জড়িয়ে ধরে আমার থুতনিতে চুমু খেয়ে নিল। এই মেয়ে এমন করছে কেন? প্রত্যেক মুহূর্তে ওর কথা ও কাজ দ্বারা আমাকে স্তম্ভিত করে দিচ্ছে। ক্লিওপেট্রা আমার বুকে ওর মাথা রাখলো। আমি ওকে বাধা দিলাম না। ও নিচু স্বরে বলতে লাগলো, তুমি আমাকে বিয়ে নাইবা করলে তাতে আমার কোনো আফসোস নেই। তোমার দেখা পেয়েছি, তোমার সঙ্গে কথা বলতে পেরেছি, এই যে তোমাকে ছুঁয়ে আছি, আর কি চাই? এই তো বড় ভাগ্য। বিয়ে, ওটা তো বামন হয়ে চাঁদ ছোঁয়া হবে। তুমি আমার চাইতে 1000 গুণ ভালো মেয়ে ডিজার্ভ করো আহান। কথা শেষ করেই ক্লিওপেট্রা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমার হাত খামছে ধরলো। নখ বসে গেল তাতে। আমি ওকে সরিয়ে দিলাম না। কাঁদুক, কাঁদলে মন হালকা হয়। কিছুক্ষণ বাদে ও নিজে থেকেই সরে গেল। সরে বলল, ভোর হয়ে যাচ্ছে, ঘুমাও। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ও বলল,
আমি যাচ্ছি না। আমি জানি তুমি আমাকে ছাড়া ঘুমোতে পারো না। আমি চমকে উঠলাম। কে বলেছে? কাউকে বলতে হবে কেন? আমি সব জানি। গত 1 মাস ধরে দেখছি তুমি ঘুমের ভান ধরে পড়ে থাকো শুধু। আমি এলে তবেই ঘুমাও। একটু থেমে ও জিজ্ঞেস করলো, এই অভ্যাস কেন বানালে আহান? আমি কিছু বলতে পারলাম না। ও আবার বলল, এখন ঘুমাও, কাল থেকে আমি আর আসবো না। আমি এবারও কিছু বললাম না। বসা থেকে লেপ টেনে গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ও পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি গভীর নিদ্রায় তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলে পাশে কিলো প্লেটটাকে দেখতে পেলাম না। চলে গেছে বোধহয়, আর আসবে না। আসবে না মনে হতেই আমার বুকের ভেতর চিনচিনে ব্যথা হতে লাগলো। আশ্চর্য, আমার কেন এমন অনুভব হচ্ছে? ও তো আমার কেউ না। 2 দিনের জন্য এসেছিল, আবার চলে গেছে। এত তো কষ্ট পাওয়ার কিছু নেই। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 7 দিন চলে গেল। আজ 1 সপ্তাহ হয়ে গেল ক্লিওপেট্রা আসে না। মিথিও নিখোঁজ 7 দিন যাবৎ। স্বাভাবিক, কারণ মিথিই তো ক্লিওপেট্রা। মা মিথির শোকে জর্জরিত। অহনা মিথির লিটার বক্সের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, আহারে, লক্ষ্মী বেড়ালটা এখানে বসে বাথরুম সারত। তখন রাগে আমার গা পিত্তি জ্বলে যায়। দুনিয়াতে মিথির এত কিছু থাকতে ওর লিটার বক্স দেখে ওকে স্মরণ করতে হবে কেন? অহনার বদ স্বভাব, নোংরা কথাকার। 15 দিন হতে চলল, ক্লিওপেট্রা আসছে না। এই 15 দিন আমার কতটা ভয়ঙ্করভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। যেখানেই যাই ওকে দেখি। সেদিন দেখি ফ্রিজের ভেতর বোতলের উপর বসে আছে। এটা কখনো সম্ভব? আমি আসলে পাগল হয়ে যাচ্ছি। তারই আলামত এগুলো। ইদানিং আমার মনে হচ্ছে ক্লিওপেট্রাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নির্ঘাত মারা পড়ব। ওকে ফেরানোর উপায় খুঁজতে লাগলাম। মনে মনে একটা প্ল্যানও এঁটে ফেললাম। যেই ভাবা সেই কাজ। ফারিয়াকে ফোন করে বললাম আমি ওর সাথে দেখা করতে চাই। ব্যাপারটা রিস্কি হয়ে যাবে, কিন্তু আপাতত এর চাইতে ভালো উপায় আর মাথায় আসছে না। সেদিন সারাদিন ফারিয়ার সঙ্গে ঘুরলাম। ওকে শপিং করে দিলাম। ওর সঙ্গে লাঞ্চ করলাম। শেষে এক রিক্সা করে ওর সঙ্গে বাড়ি ফিরলাম। ও রিক্সায় আমার হাতের উপর ওর হাত রাখলো। আমি মনে মনে হাসলাম। এতেই কাজ হবার কথা। রাতে বিছানায় শুয়ে আছি। এখন আর ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না, কিন্তু আজ খেলাম না। শুয়ে শুয়ে ক্লিওপেট্রার জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 12টা বাজলো। একসময় ঘড়ির কাঁটা দুটোই গিয়ে থামলো, তবুও এলো না ও। 3টা বাজতে লাগলো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তবে কি ও আমাকে ছেড়ে একেবারেই চলে গেছে? আমার ভাবনায় ছেদ ঘটালো কারো পায়ের আওয়াজে। আমার বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। তবে কি ও ফিরে এসেছে? আমি শোয়া থেকে লাফিয়ে উঠে বসলাম। ডিম লাইটের আবছা আলোয় ক্লিওপেট্রাকে স্পষ্ট দেখতে পেলাম। ও দরজার কাছে দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হলো ভীষণ মন খারাপ। আমি বিছানা থেকে উঠে গিয়ে এক প্রকার ঝাঁপিয়ে ওকে জড়িয়ে ধরলাম। সঙ্গে সঙ্গে ও পাল্টা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওর গাল চেপে বললাম, এতদিন আসনি কেন? ও শান্ত গলায় বলল, আমার তো আসার কথা ছিল না আহান, তুমি তো আজ বাধ্য করলে। আমি হেসে ফেললাম। কি করেছি আমি? ও রেগে বলল, কি করনি বলো? ওই মেয়ে তোমার হাত ধরেছে কেন? তুমি কেন ফোন করে ওকে তোমার সঙ্গে দেখা করতে বলেছো? ও তোমার কি হয়? হ্যাঁ বলো, ওই বদনারী তোমার কি হয়? বলতে বলতে ক্লিওপেট্রা কেঁদে দিল। আমার খুব হাসি পেল। এজন্য কেউ কাঁদে? ওর চোখ মুছে দিয়ে বললাম, বোকা মেয়ে, এজন্য চোখের জল ফেলতে হয়? ও বলল, তুমি বুঝবে না ওসব। আমি বললাম, কে বলেছে বুঝবো না? তুমি ভেবেছো তুমি একাই সবার মনের কথা পড়তে পারো? আমিও পারি। কি পড়তে পারো তুমি? আমি বললাম, এই যে তুমি মনে মনে বলছো, যেভাবেই হোক আমার সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাক। ও চমকে আমার দিকে তাকালো। আমি শব্দ করে হাসতে লাগলাম। আজ যে আমার কি হলো, শুধু হাসতে ইচ্ছে করছে। ও আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বদমাইশ লোক। আমার আরো হাসি পেয়ে গেল। আমি ঘর কাঁপিয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর হাসি থামতে ওকে বললাম, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। আলমারি থেকে ওর জন্য কেনা সেই লাল শাড়িটি নিয়ে এলাম। ওর হাতে দিয়ে বললাম, এটা একটু পরে আসবে প্লিজ। ও আমার হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ঘরে আলো জ্বালিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পর ক্লিওপেট্রা ওয়াশরুম থেকে বেরোতেই দেখলাম শাড়িটা ঠিকমতো পরতে পারেনি। শুধুমাত্র গায়ে কোনো রকম ভাবে পেঁচিয়ে রেখেছে। বেচারির জন্য আমার মায়া লাগলো, তবুও আমাকে না করেনি। এই এলোমেলো পেঁচানো শাড়িতেই ক্লিওপেট্রাকে অপসরের মতো দেখাচ্ছে। লাল শাড়িটা গায়ে একদম মানিয়ে গিয়েছে। মনে হচ্ছে এর কারিগর যেন ওর কথা চিন্তা করেই শাড়িটাকে তৈরি করেছে। ক্লিওপেট্রা আমার সামনে এসে বলল, সরি, ঠিকভাবে পড়তে পারিনি। আমি কিছু বললাম না। হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম।
এরপর ডায়মন্ডের আংটিটা ওর সামনে এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি ক্লিওপেট্রা, প্লিজ আমাকে বিয়ে করবে? ক্লিওপেট্রা আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কেন করব না? 100 বার করব, 1000 বার করব, তুমি চাইলে কোটি কোটি বারও বিয়ে করব। আমি ওর থুতনি ধরে মুখ উঁচু করে ওর কপালে চুমু খেলাম। ঠিক সেই সময়ে দরজা ঠেলে মা অহনা ভিতরে ঢুকে পড়লো। আমি ক্লিওপেট্রা দুজনেই বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। নিজেই নিজেকে লানত দিতে থাকলাম, কেন যে দরজাটা না আটকে ভিজিয়ে রেখেছিলাম। মা ক্লিওপেট্রাকে দেখে আবার অজ্ঞান হয়ে গেল। আমার আগেই দৌড়ে গিয়ে ক্লিওপেট্রা মাকে গিয়ে ধরলো। মার হাত ধরে বলতে লাগলো, ও মা, তোমার কি হলো? আমার দিকে তাকাও মা। আমি অহনা দুজনেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও উঠে কোথায় যেন চলে গেল। ফিরে এলো পানি ভর্তি গ্লাস নিয়ে। সামান্য পানি ছিটিয়ে দিতেই মার জ্ঞান ফিরে এলো। মা ক্লিওপেট্রার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের জ্ঞান ফিরতেই ক্লিওপেট্রা মাকে জড়িয়ে ধরলো। মায়ের চোখে এবার রাগের পরিবর্তে বিস্ময় দেখতে পেলাম। প্রথম সাক্ষাতেই কোনো মেয়ে যে শত বছরের পূর্ব পরিচিত মানুষের মতো আচরণ করতে পারে তা বোধহয় মায়ের জানা ছিল না। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হতেই মা ক্লিওপেট্রাকে বলল, তুমি আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা বলার আছে। এরপর অহনাকে বলল। অহনা, ওকে নিয়ে আমার ঘরে আয়। অহনা মায়ের পিছু পিছু ক্লিওপেট্রাকে নিয়ে মায়ের ঘরে চলে গেল। যাবার আগে ক্লিওপেট্রা একবার আমার দিকে পিছু ফিরে তাকালো। আমি বুঝলাম না ওই দৃষ্টিতে কি ছিল, আত্মবিশ্বাস নাকি ভয়। রাত পেরিয়ে ভোর হয়ে গেল, ক্লিওপেট্রা এখনো এলো না। মা ওর সঙ্গে কি এমন কথা বলছে কে জানে। ও আবার মাকে ওর জীবন কাহিনী A to Z সব বলে দিল না তো? তাহলেই সব শেষ। এই দুশ্চিন্তায় বাকি রাতটুকু আমার আর ঘুম হয়নি। সকাল 8টার দিকে ক্লিওপেট্রা আমার ঘরে এলো। ঘরে ঢুকতেই দেখলাম গতকালকের পরনের এলোমেলো লাল শাড়িটা সুন্দর করে কুচি দিয়ে পরনে। আমার তাকানো দেখে ও বোধহয় কিছু বুঝলো। আমাকে বলল, মা পরিয়ে দিয়েছে। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, রাতে মা তোমাকে ডেকে নিয়ে কি বলল? ক্লিওপেট্রা মুচকি হাসলো, বলল, তেমন কিছু না, জিজ্ঞেস করলো আমাদের সম্পর্ক কতদিনের। তুমি কি বলেছ? মিথ্যে বলেছি, বলেছি 2 বছরের প্রেম। মা আর কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ, বললো তুমি কি বিদেশি। তারপর? তারপর আমি বলেছি হ্যাঁ। উনি আবার জিজ্ঞাসা করলেন কোন দেশি। আমি বলেছি মিশরীয়। সবটুকু বলো, ক্লিওপেট্রা বলতে লাগলো। এরপর মা বললেন, তাহলে তুমি এত ভালো বাংলা কিভাবে বলো? আমি উত্তর দিয়েছি, তোমার সঙ্গে পরিচিত হবার পর শিখেছি, যাতে আমাদের কমিউনিকেশনে কোনো প্রবলেম না হয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ক্লিওপেট্রা আমাকে সত্যি করে বলো তো, তুমি এত ভালো বাংলা কিভাবে পারো? ক্লিওপেট্রা লজ্জা পাবার ভঙ্গিতে বলল, এই প্রশ্নের উত্তরটা মাকে সত্যিই দিয়েছি, তোমার সাথে যোগাযোগে যাতে সমস্যা তৈরি না হয় সেজন্যই শিখে নিয়েছিলাম। আমি বললাম, এত দ্রুত? দ্রুত কই, 6 মাস লেগেছে পুরোপুরি ভালো করে শিখতে। এখন আমি তোমার সাথেও ভালো বাংলা পারি। বলেই ও শব্দ করে হাসলো। আমি জিজ্ঞেস করলাম, লিখতে পারো? সব পারি, একটু পরেই দেখবে। কি দেখবো? ও উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তোমাকে তোমার বাবা মার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি? করেছে, বলেছে তোমার বাবা মা কি মিশরেই থাকে। আমি বলেছি তারা আর বেঁচে নেই। এরপর মা আর কিছু জিজ্ঞেস করেননি, আমাকে বলল এসো ভালো করে শাড়িটা পরিয়ে দিই। এরপর ক্লিওপেট্রা আমাকে শাড়িটা দেখিয়ে বলল, দেখো মা কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছেন। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও আহ্লাদে আটখানা হয়ে গেল। সকাল 10টার দিকে মা হঠাৎ আমার ঘরে এসে বলল, আহান, জলদি তৈরি হয়ে নে। আর হ্যাঁ, আলমারিতে তুলে রাখা একটা সোনালী রঙের নতুন পাঞ্জাবি আছে না, সেটা পরিস। আমি বললাম, কেন মা, হঠাৎ পাঞ্জাবি পরতে হবে কেন? পড়তে বলেছি পড়বি, এত প্রশ্ন কিসের? বলে মা এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল। আমি মায়ের কথা মতো তৈরি হয়ে ড্রয়িং রুমে চলে এলাম। সোফার উপর চোখ পড়তেই আমার চক্ষু চরক গাছ হয়ে গেল। ক্লিওপেট্রা বউ সাজে বসে, ওর পাশে অহনা বসে আছে, অপর প্রান্তে কাজী বসে আছে। একটা ঘরের মধ্যে ঘটে গেল সবকিছু। আমি কিছু বুঝে ওঠার আগেই ক্লিওপেট্রার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পর থেকেই মা ক্লিওপেট্রার সঙ্গে এমন আচরণ করছে যেন ও মায়ের কত পরিচিত। ক্লিওপেট্রাও মায়ের পিছু পিছু ঘুরছে সারাক্ষণ। আর অহনা তো 1 ডিগ্রি এগিয়ে। সারাদিনই ভাবি ভাবি করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। আমাকে কেউই পাত্তাই দিচ্ছে না কোনো। না, না মা, না অহনা, আর না ক্লিওপেট্রা। রাত 11টা। আমি সবাই বসে টিভি দেখছি। অহনা কোত্থেকে তেড়ে এসে বলল, তুই
এখানে কি করছিস? চোখ নেই, দেখতে পাচ্ছিস না টিভি দেখতেছি? অহনা চিৎকার করে বলল। আজকে না তোর বাসর রাত, আর তুই বসে এখানে টিভি দেখছিস? ভাবি সে কখন থেকে তোর জন্য বসে অপেক্ষা করছে। এরপর মাকে ডেকে বলল। মা, তোমার ছেলেকে কিছু বলো। মা তার ঘর থেকে চিৎকার করে বলল। কি রে আহান, কি হয়েছে? আমি অহনার কান টেনে বললাম, চুপ, একদম চেঁচাবি না, যাচ্ছি আমি। আমার ঘরে ঢুকতেই দেখতে পেলাম রজনীগন্ধা ফুল দিয়ে ঘর সাজানো হয়েছে। ঘরটা ফুলের গন্ধে মৌ মৌ করছে। সাজানো বিছানায় ক্লিওপেট্রা ঘুমটা টেনে বসে আছে। আহারে, বেচারি আমার জন্য এভাবে কতক্ষণ ধরে বসে আছে কে জানে। আমি ভেতর থেকে দরজা আটকে বিছানায় গিয়ে বসলাম। আমাকে দেখে ক্লিওপেট্রা মাথা তুলে তাকালো। ওকে দেখে আমার ভেতরটা তোলপাড় হয়ে গেল। কোনো মানুষ কি এত সুন্দর হতে পারে? ও কি রূপকথার রাজ্য থেকে উঠে এসেছে আমার ঘরে? আমাকে তাকিয়ে থাকতে দেখে ক্লিওপেট্রা লজ্জা পেল। বলল, এভাবে কি দেখছো? আমার বউকে। ইস, ক্লিওপেট্রা বিছানা ছেড়ে নেমে দৌড়ে কোথাও চলে যেতে নিল। আমাকে ঘোরানো হচ্ছে। কোথায় পালাবে ও? আমি ওর হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলাম। ও তাল সামলাতে না পেরে আমার হাত ধরলো। আমি ওকে কোলে তুলে নিলাম। ও আমার বুকে মুখ লুকালো। আজ আর কোনো দূরত্ব অবশিষ্ট থাকবে না আমাদের মাঝে। সকালে ঘুম ভাঙলে দিনের আলোয় জীবনে প্রথমবারের মতো ক্লিওপেট্রাকে আমার পাশে ঘুমোতে দেখলাম। আমার বুকে মাথা রেখে একেবারে জড়সড় হয়ে শুয়ে আছে। আমি ওর কপালে চুমু খেলাম। ও নড়ে উঠল, ধীরে ধীরে তাকালো। আমি আলতো করে কয়েকবার ওর পিঠ চাপড়ে দিলাম। ও আবার ঘুমিয়ে গেল। আমার হাসি পেল। ঘুমোলে ও একেবারে বাচ্চা হয়ে যায়। সকালে জাগার পরে আবার কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 9টা বাজে। সর্বনাশ, আজ আর অফিস হয়েছে। আমি বিছানা ছেড়ে উঠে বসতেই ক্লিওপেট্রা ওয়াশরুম থেকে বেরোলো। চুল ভেজা, গোসল করেছে নিশ্চয়ই। ভেজা চুলে বড্ড মোহনীয় দেখাচ্ছে ওকে। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। একটা সোনালি পাড়ের কালো শাড়ি পরেছে ক্লিওপেট্রা। একেবারে বাঙালি নতুন বউদের মতোই দেখাচ্ছে ওকে। ও একটা শুকনো তোয়ালে নিয়ে চুল মুছতে লাগলো। আমি ওর হাত থেকে তোয়ালেটা কেড়ে নিলাম। নিজের হাতে মুছে দিতে লাগলাম ওর ভেজা চুল। ও লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে দাঁড়িয়ে রইল। 2 মাস হতে চললো আমাদের বিয়ের। ক্লিওপেট্রার উপর থেকে ওই ত্রিপিদ্যার প্রভাব অনেকটাই কেটে গেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ও চাইছে একবার আমেরিকা গিয়ে গুরুতান্ত্রিকের সঙ্গে দেখা করতে। আমিও ওর সাথে একমত। আমি চাই না এই ফুলের মতো মেয়েটি আর কোনো কষ্ট পাক। মাকে সত্যিটা বলা যাবে না, তাই বললাম। আমি আর ক্লিওপেট্রা হানিমুনে আমেরিকা যেতে চাইছি। মা দ্বিমত করলেন না। আমরা সিদ্ধান্ত নিলাম কয়েকদিনের মধ্যেই আমরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিব। গতকাল আমেরিকায় এসে পৌঁছেছি। একটা লোকাল হোটেলে এসে উঠেছি আমরা। ক্লিওপেট্রা প্রথমে ওদের পুরনো বাড়িতে উঠতে চেয়েছিল। আমি নিষেধ করেছি। কত শত ভয়ানক স্মৃতি জমা ওখানে। ওকে আর কখনোই ওই বাড়িতে যেতে দেব না। ওকে রাজি করিয়ে বাড়িটা বিক্রি করে দেব। আমরা এখন গুরুতান্ত্রিকের সাথে দেখা করার জন্য বেরোবো। ক্লিওপেট্রা ও ঘরে তৈরি হচ্ছে। মিনিট 2-এর মধ্যেই বেরিয়ে এলো। দেখলাম এখানেও ওর পরনে শাড়ি, নীল রঙের একটা শাড়ি পরেছে। এত সুন্দর দেখাচ্ছে ওকে, চোখ ফেরানো দায়। আমি জিজ্ঞেস করলাম, আমেরিকা এসেও শাড়ি পরলে যে? বরাবরের মতো তোমার ওই মুগ্ধ দৃষ্টি উপভোগ করার জন্য। আমি স্মিত হেসে ওর হাত নিজের মুঠোয় নিয়ে নিলাম। চলো। গুরুতান্ত্রিকের বাড়ির কথা শুনে ভেবেছিলাম লতাপাতায় ঘেরা অতি পুরনো কোনো ভুতুরে বাড়ি হবে, কিন্তু বাড়ির গেটে পা রাখতেই আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, এরকম ডিজাইনের বাড়ি আমি আর আগে কখনো দেখিনি। আমি কখনো শুনিনি এমন ধরনের বাড়িতে যে তান্ত্রিকেরা থাকতে পারে, তাও আবার এমন তান্ত্রিকদেরও গুরু। ক্লিওপেট্রাকে বললাম, তুমি শিওর এটাই তোমার সেই গুরুতান্ত্রিকের বাড়ি? ক্লিওপেট্রা হাসলো। বাড়ির ভেতর ঢুকতেই একজন মহিলা হাসি মুখে আমাদের আমন্ত্রণ জানালেন, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমাদের ড্রয়িং রুমে বসিয়ে রেখে উনি কোথায় যেন চলে গেলেন। আমি ক্লিওপেট্রাকে জিজ্ঞেস করলাম, ইনি কে? গুরুতান্ত্রিকের স্ত্রী। ক্লিওপেট্রা আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। আস্তে কথা বলো, উনি তো বিয়েই করেননি। এটা এবাড়ির একজন মেইড। দেখে তো মনে হলো না। তিনি খুব ভালো একজন মানুষ। তার বাড়ির সবকটা কাজের লোকে তিনি বাড়ির সদস্যদের মতোই ট্রিট করেন। এজন্য বাইরের লোক এসে বুঝতে পারে না যে এনারা এ বাড়িতে কাজ করেন। ও আচ্ছা। কিছুক্ষণ পরেই ওই মহিলাটি ফিরে এলো, সঙ্গে নানান রকম খাবার দাবার নিয়ে। পরিষ্কার ইংরেজিতে আমাদের খেতে বলল। ক্লিওপেট্রাও ইংরেজিতে ধন্যবাদ জানালো। তারপর জিজ্ঞাসা করলো,
গুরুতান্ত্রিক কখন আসবেন? মহিলাটি বলল। মাস্টার এখন মেডিটেশন করছেন, আধা ঘন্টা বসতে হবে। ক্লিওপেট্রা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই মহিলাটি চলে গেল। 30 মিনিট পরেই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে একজন 70-75 বয়সী ভদ্রলোককে নিচে নামতে দেখা গেল। একদম ফাদারদের মতন পোশাক পরনে, গলায় ক্রুশ। আমি ক্লিওপেট্রাকে ফিস করে জিজ্ঞেস করলাম, উনি ফাদারদের পোশাকে কেন? ক্লিওপেট্রা বলল, উনি এভাবেই থাকতে পছন্দ করেন। এরপর ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ থাকতে ইশারা করলো। আমি আর কোনো কথা বললাম না। গুরুতান্ত্রিক নিচে নেমেই ড্রয়িং রুমের পাশের ঘরে চলে গেল। ওই মহিলাটি পুনরায় এলো। সে ক্লিওপেট্রাকে বলল। মাস্টার ডাকছে। ক্লিওপেট্রা আমাকে বলল, 2 মিনিট বসো, আমি কথা বলে আসছি। ঠিক 5 মিনিট পর ক্লিওপেট্রা ফিরে এলো। ওকে দেখে বিমর্ষ মনে হলো। গুরুতান্ত্রিক কি এমন বলল যে ওর মন খারাপ হয়ে গেল? ও আমার কাছে এসে বলল। চলো। আমি বললাম, উনি কি বলল? গাড়িতে বলবো, এখন চলো। গাড়িতে উঠে বসতেই বললাম, এবার বলো। আসলে আহান। কি বলো? ভয় পাচ্ছ কেন? ক্লিওপেট্রা মাথা নিচু করে বলল। উনি বললেন এখনো সাপ কাটেনি, আমাদের বেবি নিতে হবে, তাহলে আমি পুরোপুরি অভিশাপ মুক্ত হতে পারবো। আমি ক্লিওপেট্রার ডান হাতটা আমার বুকের বাম পাশে ধরলাম। বোকা মেয়ে, এত মন খারাপ করার কি আছে? বাচ্চা নিতে হবে তো নিয়ে নেব। তুমি কি মায়ের কথা ভেবে ভয় পাচ্ছ? মা একদমই ওরকম নয়। মা উল্টো আরো খুশি হবে নাতি নাতনি পেলে। মা অহনা দুজনেই অনেক খুশি হবে ঘরে নতুন সদস্য এলে। ক্লিওপেট্রা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। 3 মাস পর ক্লিওপেট্রা কনসিভ করলো। বাচ্চাটা আমাদের কোল আলো করে আসছে। যেদিন শুনলাম সেদিন আমি ঠিক কতটা খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবার ব্যাপারে আমি যেটা ভেবেছিলাম সেটাই। মা খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। এখন থেকেই নিজ হাতে কাঁথা সেলাই করতে শুরু করে দিয়েছে অনাগত শিশুর জন্য। অহনাও প্রচণ্ড খুশি। বলে কিনা রোজ ওর কলেজে যাওয়ার সময় বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাবে। ওকে ছাড়া এক মুহূর্তও নাকি থাকতে পারবে না সে। আমি ওদের কাণ্ড কারখানা দেখে হাসি, আনন্দ পাই। 8 মাস পর আমাদের ঘর আলো করে একটা পুত্র সন্তান এলো। ক্লিওপেট্রা হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছি। মা আমার থেকে কেড়ে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদতে আরম্ভ করলো। অহনা মার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল বাচ্চাটাকে। অহনা ওকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলো। আমরা সবাই কাঁদছি। ক্লিওপেট্রা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আমাদের কাণ্ড দেখছে। বলল, তোমরা সবাই এত খুশি হয়েছো বাচ্চাটাকে পেয়ে? আমরা 3 জনেই হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আমাদের সঙ্গে হঠাৎ ক্লিওপেট্রাও কাঁদতে আরম্ভ করলো। সকালে ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে দেখি বিছানায় কাহাব নেই। এত সকালে তো ও ঘুম থেকে জাগে না। কোথায় গেল আমাদের ছেলেটা? বোধহয় মা নিয়ে গিয়েছেন। ড্রয়িং রুমে গিয়ে দেখি কেউ নেই। মার ঘরেও মাকে পেলাম না। অহনার ঘরেও অহনা মা কেউ নেই। সারা বাড়ি খুঁজতে লাগলাম সবাইকে, কাউকেই পেলাম না। রান্নাঘরটা বাকি রয়ে গেছে। ওখানেই যেতেই দেখলাম ক্লিওপেট্রা রান্না করছে। আমাকে দেখে পেছন ফিরে মুচকি হাসলো। বিশাল এক পাতিল চুলোয় বসানো। এত বড় পাতিলে ও কি রান্না করছে দেখার জন্য আমি সামনে গিয়ে উকি দিলাম। সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পৃথিবীটা আধারে তলিয়ে গেল যেন। আমাদের ছেলে কাহাবকে ক্লিওপেট্রা গরম পানিতে আস্ত সেদ্ধ করছে। আমি চিৎকার করে ক্লিওপেট্রাকে ডাকলাম। ওকে থামাতে চাইলাম। ও আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসলো। তৎক্ষণাৎ ক্লিওপেট্রার চেহারা মুহূর্তেই বদলে গিয়ে বিদঘুটে হয়ে গেল। কুৎসিত কালো দাঁতগুলো বের করে বিকৃত হাসি হাসতে লাগলো। আমি আবার জোরে চিৎকার করে ওকে ডাকলাম, ক্লিওপেট্রা। তারপরেই লাফিয়ে ঘুম থেকে উঠে বসলাম। আমি বসে হাঁপাতে লাগলাম। আমাকে এভাবে জাগতে দেখে ক্লিওপেট্রাও লাফিয়ে উঠলো। আমাকে ধরে বলল, কি হলো আহান, খারাপ স্বপ্ন দেখেছো? আমি ক্লিওপেট্রার ওপাশে কাহাবকে শুয়ে থাকতে দেখলাম। আমি বিছানা থেকে নেমে নিচু হয়ে ওর কপালে চুমু খেলাম। এরপর পুনরায় বিছানায় ফিরে এসে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, ছেলে একটা দুঃস্বপ্ন। আজ আমাদের ছেলের 1 বছর পূর্ণ হলো। ঘরোয়াভাবে ওর জন্মদিনটা পালন করা হবে। সকালে একটা 2 পাউন্ডের কেকের অর্ডার দিয়ে এসেছি। সন্ধ্যায় কেক কাটা হবে। অফিসে ছুটি নিয়ে বিকেল হবার আগেই ফিরে এলাম আমি। ঘর সাজিয়ে কেক আনতে দোকানে চলে গেলাম। কাহাফের জন্য গিফট কিনতে হবে, তাই পরিচিত একটা ছেলেকে দিয়ে কেকটা বাসায় পাঠিয়ে দিলাম। কি কিনবো ভেবে ওর জন্য শেষমেশ একটা খেলনা রোবট কিনে নিলাম। ব্যাটারি চালিত রোবট, সুইচ চাপলে হাঁটে। কাহাব খুব খুশি হবে এটা পেলে। রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছি।
হঠাৎ পেছন থেকে একটা অতি পরিচিত স্বরের ডাক শুনে থেমে গেলাম। বাসায় ফিরে কলিং বেল চাপতেই ক্লিওপেট্রা দরজা খুলে দিল। আমি ওর হাতে একটা বেশ বড়সড় সাইজের বাক্স ধরিয়ে দিলাম। ও হেসে বলল, এটা কাহাফের বার্থডে গিফট। আমি আমার হাতের ব্যাগ দেখিয়ে বললাম, এই যে ওর গিফট, ওটা তোমার জন্য। ক্লিওপেট্রা লজ্জা মিশ্রিত হাসলো। আমার জন্য আনার কি দরকার ছিল? খুলে দেখো, ও জিজ্ঞেস করলো। এখন? হ্যাঁ এখন। ক্লিওপেট্রা উৎফুল্ল হয়ে বাক্সটা খুলতে লাগলো। বাক্সটা খুলতেই ভেতর থেকে মিথি লাফিয়ে বেরোলো। সঙ্গে সঙ্গে ক্লিওপেট্রার মুখ কালো হয়ে গেল। আমি ভ্রু নাচিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো গিফট? ক্লিওপেট্রা জবাব না দিয়ে চলে যেতে লাগলো। আমি ওর হাত ধরে ওকে আটকালাম। বললাম, আমি কত গাধা তাই না ক্লিওপেট্রা? তুমি যখন বললে তুমি মিথি, তখন সাথে সাথেই সেটা বিশ্বাস করে ফেলেছিলাম। একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করিনি। ভেবে নিয়েছিলাম রূপ বদল করতে পারাটা হয়তো তোমার পাওয়ার কিংবা সাইড ইফেক্টস। ক্লিওপেট্রা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, বলো কেন মিথ্যে বলেছিলে আমাকে? ক্লিওপেট্রা জবাব না দিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আমি উচ্চ স্বরে বললাম, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ক্লিওপেট্রা মেঝের দিকে তাকিয়েই বলল, এমনি। এমনি? তুমি আমাকে এতটাই বোকা ভাবো ক্লিওপেট্রা? এমনি এমনি তুমি এত বড় একটা মিথ্যা কথা বলবে? তুমি এমনি এমনি কিছু বলো না, করো না, তার পিছনে নিশ্চয়ই বড়সড় কোনো কারণ থাকে। মা পেছন থেকে আমাকে চেঁচামেচি করতে দেখে বলল, কি হয়েছে আহান? ক্লিওপেট্রার সঙ্গে অমন ব্যবহার করেছিস কেন? আমি কথাটা এড়িয়ে যাবার জন্য বললাম, কিছু না মা, দেখো তো অহনা কাহাবকে নিয়ে কোথায় গেল। সবাই আসতে শুরু করেছে, অথচ ওরা আসছে না এখনো। সেটাই বলছিলাম ক্লিওপেট্রাকে। মা আমাকে বলল, তার জন্যে ওর সঙ্গে অমন করেছিস কেন? ও কি করবে? এরপর ক্লিওপেট্রাকে বলল, তুই কিছু মনে করিস না তো মা, আজকে ব্যস্ততায় ওর মাথা একদম খারাপ হয়ে গেছে। তুই আমার সঙ্গে আয় তো, আমরা মা আমি মিলে ওদিকটা একটু দেখি। ক্লিওপেট্রা বলল। আসছি মা। আমি মাকে বললাম, তুমি যাও, ও আসছে। মা যেতে যেতে বলল, ওকে বকবি না, খবরদার। মা চলে যেতেই আমি বললাম, এবার বলো কেন মিথ্যা বলেছ? ক্লিওপেট্রা আচমকা আমার হাত ধরলো, অনুরোধের সুরে বলল, প্লিজ আহান, আমি তোমাকে সব বলছি। কাহাফের জন্মদিনের অনুষ্ঠানটা শেষ হতে দাও। আমি ধাক্কা দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে আমার ঘরে চলে এলাম। সন্ধ্যাবেলায় সাদামাটাভাবে কাহাফের জন্মদিনটা পালন করা হলো। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে আসার পর আমি কথাটা আবার তুললাম। ক্লিওপেট্রা বলল, তুমি যাকে মিথি ভাবছো সে আসলে মিথি নয়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কে সে? আমার বড় বোন অ্যানি। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কি? হ্যাঁ, তোমাকে আমি একটা মিথ্যে বলেছিলাম। তোমায় বলেছিলাম না, যেদিন মাকে খুন করা হয় সেদিন আবার পালাতে গিয়ে আলাদা হয়ে গিয়েছি। বোধহয় আপুকেও মেরে ফেলেছে ওরা। হ্যাঁ বলেছিলে। ওটা আসলে মিথ্যে ছিল। সেদিন আমি আর আমার আপু দুজনই পালাতে সক্ষম হয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে গেলেও সেদিন আপু সজ্ঞানে ছিল। জেনিফার আন্টি আমাদের দেখে দুজনকেই উদ্ধার করে। তাহলে মিথ্যে কেন বলেছিলে? বলছি, জেনিফার আন্টি মারা যাবার পর শুধু আমি না, আমার বোনও ডাকিনী বিদ্যায় অংশ নিয়েছিল। আর মহিলা তান্ত্রিকটি আমাকে ধোঁকা দিয়ে আমার উপর ত্রিবিদ্যা প্রয়োগ করলেও আপুর উপর শুধু ডাকিনী বিদ্যা প্রয়োগ করে। তাই সাইড এফেক্ট গুলো শুধু আমার মাঝেই দেখা দিতে শুরু করে, আপুর মাঝে নয়। আমি আর আপু দুজন মিলেই আমাদের প্রতিশোধ নেই, কিন্তু আপু প্রতিশোধ দেওয়া শেষ হলে তার ক্ষমতা অপপ্রয়োগ শুরু করে। নিষ্পাপ মানুষদের উপর ওর ক্ষমতা কলকাঠি নাড়ায়। তাই আমি আপুকে থামানোর উদ্দেশ্যে গুরুতান্ত্রিকের সঙ্গে দেখা করি। তার কাছে জানতে চাই কিভাবে আপুকে থামাবো। তিনি বলেন আপুকে এভাবে থামানো সম্ভব নয়, ওর ওপর জাদুবিদ্যা প্রয়োগ করে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আপুর ক্ষমতা অপপ্রয়োগ থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আপুর ওপর গুরুতান্ত্রিক জাদুবিদ্যা প্রয়োগ করেন, যার ফলে আপু মানুষ থেকে একটা সাধারণ বিড়াল হয়ে যায়। এটাই ছিল আপুর পাপের শাস্তি। আমি দেশে ফেরার সময় সাথে করে ওকে নিয়ে আসি। তুমি যাতে ওকে পাও সেজন্যই তুমি যে রাস্তা দিয়ে যাতায়াত করো সেখানে ড্রেনের পাশে ওকে রেখে আসি, আর তুমি ওকে ওখান থেকে পেয়ে বিড়াল ভেবে বাসায় নিয়ে আসো। আমায় পাওয়ার জন্য ওকে ছেড়েছিলে কেন? সেফটি। যতই হোক ও আমার বোন ছিল এক সময়, তাই মায়ায় পড়ে। বুঝতে পেরেছি। ও কি আর কখনো মানুষ হবে না? সে সম্ভাবনা নেই, তবে একেবারে যে নেই তাও না। শাস্তি শেষ হয়ে গেলে মানুষ হিসেবে ফিরতেও পারে। ও কি বুঝতে পারে যে ও আগে মানুষ ছিল?
একটুও না, ও এখন একদম অন্যান্য সাধারণ বিড়ালদের মতোই। যদিও ভবিষ্যতে মানুষ হিসেবে ফিরেও, তবু ও বর্তমানের বিড়াল জীবনের ব্যাপারে কিছুই বলতে পারবে না, স্মরণই থাকবে না কিছু। ব্যাপারটা কমপ্লিকেটেড। হুম। 15 দিন পর, সেদিন অফিসে হাফ ডে ছিল। দুপুরে অফিস থেকে ফিরে দেখি ঘরের মেইন দরজা হাট করে খোলা। মা নিশ্চয়ই পাশের ফ্ল্যাটে গিয়েছে, আর বন্ধ করার কথা খেয়ালই নেই। নিজের ঘরে ঢুকতে নিতেই দুজন মানুষের কথোপকথন আমার কানে ভেসে এলো। ক্লিওপেট্রা ইংরেজিতে বলছে, আপু তুই এখন চলে যা, আমি দেখছি কি করা যায়। ওপর কণ্ঠস্বরটিও ইংরেজিতে বলল, আর কতদিন? 2 বছর হতে চললো, তুই এখনো কিচ্ছু করিসনি? আর কত ধৈর্য ধরতে হবে আমায় বল। ক্লিওপেট্রা চুপ হয়ে গেল হঠাৎ। অপরজন আবার বলল, তুই না পারলে ঠিক আছে, আমি নিজের হাতে আহানকে আর ওর পরিবারকে শেষ করে দেব। ক্লিওপেট্রা বলল, না, আমি থাকতে তোর এসব কিছু করতে হবে না। তোকে তো আমি বলেছি, আমি যেহেতু এ বাড়িতে আছি সেহেতু সুযোগ বুঝে আমি যা করার করব। কবে মারবি ওদেরকে? 1 সপ্তাহের মধ্যেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব ক্লিওপেট্রা কি বলছে? হঠাৎই আমার মাথা ঘোরাতে লাগলো। আমি টলতে টলতে অহনার ঘরে চলে গেলাম। ঘরে অহনা নেই, কলেজে গিয়েছে। কেউ নেই যে আমাকে ধরবে। পুরো পৃথিবী আধার হয়ে যাচ্ছে আমার। আমি ঘরের সোফায় ধপ করে বসে পড়লাম। কিছুক্ষণ কিছু ভাবতে পারলাম না, ঘোরগ্রস্তের মতো বসে রইলাম। কয়েক মিনিট সময় লাগলো আমার স্বাভাবিক হতে। স্বাভাবিক হতেই আমি বুঝে গেলাম ক্লিওপেট্রা কারোর সঙ্গে কথা বলছিল, ওর বোন এনির সঙ্গে, যে এ বাড়িতে মিথির বেশে আছে। ক্লিওপেট্রা আমাকে আবারও ঠকালো, তবে এবার কোনো সামান্য ধোঁকা নয়, আমার জীবন ধ্বংস করে দিল ও। আচ্ছা, আমি কি দোষ করেছিলাম? ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, এটাই কি আমার দোষ? হঠাৎ কাহাফের কথা মনে হতেই আমার বুক কেঁপে উঠল। ক্লিওপেট্রা কি ওকেও মেরে ফেলবে? ও তো আমার পরিবারেরই একটা অংশ। এজন্যই কি আমি সেদিন অমন বিদঘুটে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম? ওটা কি তবে আমার জন্য একটা সাবধান বাণী ছিল? না, আমি কিছুতেই ওই সোনাময়ীকে আমার পরিবারের দিকে হাত বাড়াতে দেব না, কিছুতেই না। তার জন্য যদি আমার নিজের জীবন ত্যাগ করতে হয় তো করব। আমি বাকি সময়টুকু আর অহনার ঘর থেকে বের হলাম না। ক্লিওপেট্রাকে জানতে দেওয়া যাবে না যে আমি সব জেনে গেছি। অহনা কলেজ থেকে ফিরে আমাকে ওর ঘরে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুই এই সময় বাসায়? তা আবার এই ঘরে কিছু কি বলবি? এই যে এখনই ফিরলাম অফিস থেকে, কি যেন বলতে এসেছিলাম ভুলে গেছি। এরপর নিজের ঘরে চলে এলাম। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখি ক্লিওপেট্রা কাহাবকে সজি খাওয়াচ্ছে। আমার বুকটা থক করে উঠল। আচ্ছা, ও কাহাফের খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো ওকে মেরে ফেলার জন্য? আমি দৌড়ে ক্লিওপেট্রার হাত থেকে সজির বাটিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারলাম। বাটিটা আওয়াজ করে মেঝেতে পড়ে গড়াতে গড়াতে সজিগুলো সারা ঘরে ছিটতে লাগলো। আচমকা আমার এমন আচরণে ক্লিওপেট্রা হতভম্ব হয়ে গেল। আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে আহান, তুমি এমন করছো কেন? আমি ওকে জবাব না দিয়ে সবার ঘর ছেড়ে ড্রয়িং রুমে এসে বসলাম। ক্লিওপেট্রা কাহাবকে কোলে নিয়ে আমার পিছু পিছু আসলো। আমাকে বলল, তুমি কি কোনো ব্যাপার নিয়ে আমার উপর রেগে আছো? আমি জবাব দিলাম না। মা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ক্লিওপেট্রা? জানি না মা, কাহফকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ আহান ওয়াশরুম থেকে বেরিয়ে ওর সুজির বাটিটা ছুঁড়ে মারলো। মা রাগত স্বরে আমাকে বলল, কিরে আহান, তুই দিন দিন এমন বদরাগে হচ্ছিস কেন বলতো? আগে তো কত শান্তশিষ্ট ছিলি, কেউ হাজার বকলেও মুখ ফুটে কিচ্ছু বলতিস না। আর এখন কিছুই ঘটতে পারে না, কেউ কিছু তোকে বলতেও পারে না, পান থেকে চুন খসলেই তুই রেগে যাস। আমি মায়ের কথা কানে তুললাম না। টিভি অন করে খবর দেখতে লাগলাম। মা আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। মা পেছন থেকে আমাকে ডাকতে লাগলো। 1 ঘন্টা যাবৎ একটা টং দোকানের বেঞ্চিতে বসে আছি আমি। পরিচিত দোকান, প্রায়ই এখানে বসে চা খাই আমি। তাই হয়তো দোকানি জিজ্ঞেস করলো, ভাইজান আপনার কিছু হয়েছে? আপনি কি কিছু লইয়া রাইগা আছেন? আমি মাথা ঝাঁকিয়ে না বললাম। তবুও দোকানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। দুশ্চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কেন ক্লিওপেট্রা আর ওর বড় বোন এনি আমার পরিবারটাকে ধ্বংস করে দিতে চায়? কেন হত্যা করতে চায় আমাদের সাথে? কি ওদের কোনো পুরনো শত্রুতা আছে? না, এমন কিছু তো মনে পড়ছে না আমার। মা আর অহনাকে তো কোনোদিন কারোর সাথে কথা কাটাকাটি করতেও দেখিনি। আমারও তো কারোর সঙ্গে অমন কিছুই নেই। তবে অতীত ঘাঁটতে লাগলাম আমি।
কারো সঙ্গে আমাদের পুরনো শত্রুতা ছিল কিনা ভাবতে লাগলাম। কিছুই এলো না মনে। আমাদের তো কারো সঙ্গে অমন শত্রুতা নেই। হঠাৎ একটা কথা মনে পড়লো, একজন আছে, ওই লোকটা হয়তো। তবে কি ওই লোকটার জন্য ক্লিওপেট্রা আমাদের ক্ষতি করতে চায়? ওই জঘন্য লোকই কি তবে দায়ী এর জন্য? এ পরিস্থিতির জন্য যদি ওই লোক দায়ী হয়েও থাকে, তবে এতে আমাদের কি দোষ? আমরা কেন এর শাস্তি ভোগ করব? ক্লিওপেট্রা আর ওর বোন এ নিয়ে আমাদের কোনো রকম ক্ষতি করার আগেই আমার কিছু একটা করতে হবে। দরকার পড়লে আমি নিজের হাতে ওদের শেষ করে দিব। বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। বাসায় ফিরে কলিং বেল বাজতেই ক্লিওপেট্রা দরজা খুলে দিল। ওকে দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠল। রাগটা যা একটু হালকা পাতলা কমেছিল, তা যেন মুহূর্তেই দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। ক্লিওপেট্রা আমাকে দেখে মুখটাকে এমন করে ফেললো যেন সে খুবই চিন্তিত আমাকে নিয়ে। বলল, না খেয়ে কোথায় চলে গিয়েছিলে বলো তো? সেই সকালবেলা কোনো রকম একটা রুটি খেয়েছিলে, এত বেলা হয়ে গেল এখনই খাওয়ার নাম নেই। শুধু শুধু রাগ করে বাইরে গিয়ে বসে আছেন উনি। আমার হাসি পেল। মনে মনে হাসলাম আমি। ও ভেবেছিল ওর ছলনা বুঝি কখনোই ধরতে পারবো না আমি। এমন ভান করছে যেন কতই না ভালোবাসে ও আমায়। আমি ওকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। নিজের রুমে এসে বসতেই মা অহনা এসে খাওয়ার জন্য ডাকতে লাগলো। আমি বিরক্ত হয়ে বললাম, প্লিজ তোমরা এখন আমাকে ডাকাটাকি করো না। আমার যখন খিদে পাবে তখন আমি নিজে থেকেই খেয়ে নেব। মা অহনা থামলেও ক্লিওপেট্রা থামলো না। আমার সামনে এসে যেন আবৃত্তি করতে লাগলো, খেতে এসো খেতে এসো। আমি ক্লিওপেট্রাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম। তখনই আমার চোখ পড়লো ড্রয়িং রুমে হাঁটতে থাকা মিথির উপর। আর নিয়ন্ত্রণে রাখতে পারলাম না রাগটাকে। জানি না আমার কি হয়ে গেল। আমি হন্তদন্ত হয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে ঢুকতেই সর্বপ্রথম বটিটার উপর আমার নজর পড়লো। ওটাকেই হাতে তুলে নিলাম। ড্রয়িং রুমে এক প্রকার দৌড়ে এসে শুয়ে জিরোতে থাকা মিথির উপর বসিয়ে দিলাম এক কোপ। রক্ত ছিটকে এসে লাগলো আমার শরীরে। থামলাম না। পরপর কয়েক কোপ দিতেই মিথির শরীরটা দুভাগ হয়ে গেল। গলগলিয়ে রক্ত বেরোতে লাগলো। কিছুক্ষণ মিথির শরীরটা মৃদু লাফালো। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে রইল ওর প্রাণহীন নিথর দেহটা। এতক্ষণ আশেপাশে তাকাইনি। এখন ঘরে চোখ বোলাতেই দেখলাম অহনা ভয়ে মাকে জড়িয়ে ধরে দূরে দাঁড়িয়ে আছে, মায়ের কোলে কাহা ঘুমিয়ে। মা এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি কোনো মানুষ নই, একটা অমানুষ। সবাই আমার দিকে ঘৃণা ও ভয় দুটো মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বটিটা কিনারে ছুঁড়ে ফেলে আমার ঘরে চলে গেলাম। ফিরে এলাম হাতে করে চামড়ার লেদারের বেলটা নিয়ে। ক্লিওপেট্রাকে টেনে ঘরে নিয়ে এসে মাটিতে ফেলে দিলাম। রুম ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে এলাম। ক্লিওপেট্রা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি সেদিকে গ্রাহ্য করলাম না। ওকে চমকে দিয়ে ওর উপর আক্রমণ করে বসলাম। চামড়ার বেলটা দিয়ে ইচ্ছে মতন মারতে লাগলাম ওকে। ও প্রতিবার ব্যথায় কুকিয়ে উঠতে লাগলো। মা আর অহনা বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো। আমার হাতে বেল্ট দেখেই হয়তো বুঝে নিয়েছি ওকে মারার জন্যই ঘরে টেনে এনেছি। আমি থামলাম না, মারতেই থাকলাম ওকে। ক্লিওপেট্রা হাত দিয়ে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আওয়াজ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে আহান, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তবুও আমি থামলাম না। তাই হয়তো ও হাল ছেড়ে দিল। আর বাধা দেওয়ার চেষ্টা না করে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ বেয়ে অনবরত জল গড়াতে লাগলো। কেন জানি আমি আর বেল্ট চালাতে পারলাম না ওর উপর। হাত থেকে বেল্টটা ছুঁড়ে ফেলে চলে যেতে পা বাড়ালাম। হঠাৎই তখন ক্লিওপেট্রা আমার পা জড়িয়ে ধরলো। পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কি করেছি আহান? কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ তুমি? প্লিজ বলো আহান, প্লিজ বলো। আমার আচমকা কি হলো জানি না। ঘটে যাওয়া সব কিছুর জন্য আফসোস করতে লাগলাম। সবচাইতে বেশি কষ্ট হতে লাগলো ক্লিওপেট্রার জন্য। ওকে এভাবে অমানুষের মতন মারলাম আমি। একটাবার কি জানতে চাওয়া উচিত ছিল না সত্যিটা কি? আমি ক্লিওপেট্রার পাশে থপ করে বসে পড়লাম। ক্লিওপেট্রা আমার সামনে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। ওকে বুকের সাথে পিষে ফেললাম। আমিও যে কখন কাঁদতে শুরু করেছি বুঝতে পারিনি। ক্লিওপেট্রা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ বলো আহান, আমি কি দোষ করেছি? তুমি না বললে আমি কিভাবে বুঝবো? আমি ওকে জড়িয়ে ধরেই বললাম, দোষ তো আমি করেছি, তোকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলে। সেজন্যই বোধহয় তুই আমাকে এভাবে ধোঁকা দিলি। কাঁদতে কাঁদতে ক্লিওপেট্রার হেসকি উঠে গেছে। ও ওভাবেই বলল, একটাবার পরিষ্কার করে বলো আহান, আমি কি করেছি? আমি ঠান্ডা গলায় বললাম, আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছো কেন? ক্লিওপেট্রা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ দূরে সরে গেল। তারপর বলল, তুমি আমাকে এই 1.5 বছরে এই চিনলে?
মা অহনা তখনও বাইরে থেকে সমানে দরজা ধাক্কা দিচ্ছিল, তাই খুলে দিয়ে এলাম। ঘরে ঢুকেই মা তেড়ে এসে সর্বশক্তি দিয়ে আমাকে চর মারলো। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম। মা ক্লিওপেট্রার কাছে গিয়ে বলল, কোথায় মেরেছে দেখি, আমাকে দেখতে দে মা। ক্লিওপেট্রা আঁচল দিয়ে পেঁচিয়ে পিঠ ঢেকে রেখেছিল। মা টেনে পিঠের উপর থেকে আঁচল সরিয়ে দিতেই সদ্য বেল্টের আঘাতে তৈরি হওয়া দাগগুলো দৃশ্যমান হলো। মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অহনা আঁতকে উঠল দাগগুলো দেখে। আমার বুকের ভেতরে যেন আগুন জ্বলছে। প্রচণ্ড যন্ত্রণা হতে লাগলো বুকের মাঝখানটায়। মা বলতে লাগলো, যার বাপ একটা জানোয়ার, তার ছেলে মানুষ হবে কি করে? জানোয়ারের বাচ্চা তো জানোয়ারই হবে। আমি কথা বলার ভাষা খুঁজে পেলাম না। কি বলবো? মা তো ঠিকই বলেছে। আমি কি আর কোনো মানুষ আছি? অমানুষ হয়ে গেছি। ক্লিওপেট্রা মাকে বলল, মা এখন এসব থাকুক, আমার তেমন কিছু হয়নি। মা অতি উচ্চ স্বরে বলল, কি হয়নি সেটা তো দেখতেই পাচ্ছি। ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? গায়ে হত্তলা, এর শোধ আমি নিয়ে ছাড়বো। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। নিজেকে আমিও কখনোই ক্ষমা করতে পারবো না ক্লিওপেট্রার গায়ে হাত তোলার জন্য। ঘটনার শুরু যেখানটাই, সেখানেই ফিরে গেলাম। সবার সামনেই ক্লিওপেট্রাকে জিজ্ঞেস করলাম, আমার প্রশ্নের উত্তর দিলে না যে? মা চিৎকার করে উঠল। কিসের উত্তর চাইছিস ওর কাছে? ক্লিওপেট্রা আমাকে বলল, তোমাকে যদি এখন আমি নিজের মুখে সব খুলে বলিও, তবুও তুমি আমাকে পুরোপুরি কখনোই বিশ্বাস করতে পারবে না। ভাবে বোধহয় এ আমার নতুন ছলনা। একবার যদি কারো মনে অবিশ্বাসের বীজ জন্মে যায়, তাহলে সেটা ডালপালা না গজানো পর্যন্ত কখনোই থেমে থাকে না। আমি চুপ করে রইলাম। ক্লিওপেট্রা আবার বলল, তাই বলে আমি চাই না তুমি সেই ভ্রান্ত ধারণা নিয়েই থাকো। তাই আজ যা বলার মা বলবে, আমি না। আমি ওর দিকে বিস্ফোরিত চোখে তাকালাম। মা বলবে মানে? মা এসব কিভাবে জানবে? ক্লিওপেট্রা ঠান্ডা গলায় মাকে বলল, মা আহান ভাবছে আমি তোমাদের সবাইকে মেরে ফেলতে চাইছি। আমার মনে হচ্ছে হয়তো ও আর অ্যানির কথাবার্তা শুনেছে, তাই হয়তো। মা বলল, ক্লিওপেট্রা যা বলছে সেটাই কি তোর এমন আচরণের কারণ? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, যাকে ভালোবেসে বিয়ে করেছিস তার উপর এইটুকু বিশ্বাস নেই? অন্তত ওকে জিজ্ঞেস করে নিতে পারতি যে আসল ঘটনাটা কি। মা এতটা স্বাভাবিক কিভাবে আমি বুঝতে পারছি না। তবে অহনাকে মোটেও স্বাভাবিক লাগছে না। আমার মতো হয়তো অহনাও কিছু বুঝে উঠতে পারছে না। মা আবার বলল, অবাক হচ্ছিস? পেটে থাকতে ক্লিওপেট্রা আমাকে সব খুলে বলেছে। তুই যা না জানিস তাও বলেছে। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মা সব জানে আর আমি যা না জানি মানে? ক্লিওপেট্রা মাকে কি এমন কথা বলেছে যা আমিও জানি না? মা বলল, তুই কি জানিস না তা বুঝতে পারছিস না, তাই না? আমি মায়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। মা বলল, তোর জন্মদাতা পিতাই হচ্ছে ক্লিওপেট্রার মা বাবার মূল হত্যাকারী। ওই মানুষরূপী জানোয়ারটাই ওর পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এসব কি বলছে মা? তবে কি আমার ধারণাটাই সঠিক? আমিও তো ভেবেছিলাম হয়তো ওই লোকটা কোনোভাবে ক্লিওপেট্রাদের ক্ষতি করেছে, তাই ও আর ওর বোন এনি মিলে আমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। মা আবার বলল, শওকত চৌধুরীর জন্যই ক্লিওপেট্রাকে এত ভুগতে হয়েছে। ওই জানোয়ারের লোভ ও লালসার শিকার হয়ে ওর মা বাবাকে মরতে হয়েছে। আমার আচমকা অতীতের কথা মনে পড়ে গেল। তখন আমার 6 বছর বয়স। অহনা মায়ের গর্ভে। সেদিন রাতে আমি মায়ের সঙ্গে ঘুমিয়েছিলাম। তখন গভীর রাত। মা পাশে না থাকলে আমি কিছুতেই ঘুমোতে পারি না। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি মা পাশে নেই। ড্রয়িং রুম থেকে মায়ের চিৎকার ভেসে আসছে। আমি শোয়া থেকে উঠে দৌড়ে সেখানে যাই। দেখি বাবা মাকে মারছে আর মা মেঝেতে আধশোয়া হয়ে কাঁদছে। আবার বাবার ওপর পাশে অশ্লীল পোশাক পরনে এক মহিলা দাঁড়ানো। বাবাকে প্রায়ই অমন অশ্লীল পোশাক পরনের মহিলাদের বাসায় আনতে দেখতাম। এক এক সময় এক এক মহিলাদের দেখা যেত। মা তাদেরকে বাসায় দেখে বাবার বিরুদ্ধে কথা বলতো, প্রতিবাদ করত, আর বাবা রেগে গিয়ে মাকে মারত। বাবা মাকে প্রায়ই মারত। খাবার দিতে 1 মিনিট দেরি হলেও মাকে মারত। মা সব মুখ বুজে সহ্য করে নিয়েছিল তবুও। কিন্তু একসময় বাবা আমার উপর হাত তুলতে শুরু করলো। নিজের সন্তানের উপর অত্যাচার হতে দেখে হয়তো মায়ের টনক নড়ে। লোকটাকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত নেয়। মা একদিন কাউকে না জানিয়ে চুপি চুপি আমাকে নিয়ে নানা বাড়ি চলে যায়। নানা নানিকে সব জানানোর পরে তারা আফসোস করেন
মেয়েকে অমন নরকে তুলে দিয়েছেন বলে অতি সত্বর ডিভোর্সের ব্যবস্থা নেন। ডিভোর্সের পর আমরা নানা বাড়িই রয়ে যাই। নানা আমাদের কোথাও যেতে দেননি। অহনা জন্মানোর পর কখনো ওর জন্মদাতা পিতাকে আর দেখতে পাইনি। আমরা বড় হই নানার পরিচয়ে। ধীরে ধীরে অনেকগুলো বছর কেটে যায়। আমি পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে নেমে পড়ি। চাকরিতে জয়েন করার পরই ঢাকায় চলে আসি। এখানেই এক ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করি। নানা আমাদের আসতে দিতে চাননি। হাজার বুঝিয়ে শুনিয়ে রাজি করাই। বলি, এখন আমি বড় হয়েছি, এখন অন্তত আমার মা অহনার দায়িত্ব নেওয়া উচিত। নানা একসময় রাজি হলেও এখনও খানিকটা রেগে আছেন আমার উপর। পরিচিতদের কাছে শুনেছি ওই লোক নাকি এখন আমেরিকায় চলে গেছে। সেখানেই নাকি নতুন স্ত্রীকে নিয়ে স্থায়ীভাবে থেকে গেছে। আচ্ছা, সেজন্যই কি ক্লিওপেট্রা আমাকে কখনো ওর মা বাবার খুনির নাম বলতো না, শুধু বলতো ওই লোকটা? আমার ভাবনার ছেদ ঘুটিয়ে মা বলল, কি ভাবছিস এতক্ষণ ধরে? কিছু না মা। এরপর ক্লিওপেট্রাকে বললাম, তুমি আমাকে কেন বলোনি যে তোমার মা বাবার খুনি শওকত চৌধুরী? ক্লিওপেট্রা এখনো কাঁদছে। জলভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বললে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না আহান, কখনোই বাসতে না। ভাবতে তোমার বাবা অ্যালেক্সা আর আমাদের অফিসের সহকর্মীর সাথে মিলে আমার বাবাকে মেরে ফেলেছে বলে আমিও প্ল্যান করে তোমাকে বিয়ে করে প্রতিশোধ নিতে এসেছি। কিছুক্ষণ থেমে ক্লিওপেট্রা হাসার চেষ্টা করলো। অবশ্যই এখনো তাও ভাবছো তুমি। ক্লিওপেট্রা আবার বলল, আচ্ছা আহান, তুমি কি মনে করো আমি এখনো ডাকিনি রয়ে গেছি? আমি উত্তর দিলাম না। ও আবার বলল, এসব ব্যাপারে আমি তোমাকে একটাও মিথ্যে বলিনি আহান। তুমি আমাকে যেদিন থেকে ভালোবাসতে শুরু করেছো সেদিন থেকে আমার সব অভিশাপগুলো কাটতে আরম্ভ করেছে। ডাকিনি হবার কিছুদিন পর যখন সাইড এফেক্টস গুলো দেখা দিতে শুরু করলো তখন আমার অনুভবের ক্ষমতাও চলে গিয়েছিল। আমি কিছু অনুভব করতে পারতাম না। মনে আছে একদিন তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম সেদিন অন্য দিনের চাইতে বেশি ঠান্ডা পড়েছিল কিনা? তখন আমি কিছু অনুভব করতে পারতাম না, কিন্তু সেদিন হঠাৎই খুব ঠান্ডা অনুভূত হচ্ছিল। তাতেই আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমি বললাম, আমার মনে আছে। ক্লিওপেট্রা বলল, সেগুলো সব সত্যি ছিল আহান। আর 5টা মানুষের মতো অনুভব করার ক্ষমতা ফিরে পাবার পর আমি তোমার চরিত্রের প্রেমে পড়ে যাই। ধীরে ধীরে তোমাকে ভালোবাসতে শুরু করি। তোমার সাথে বিয়ের পর আমার উপর থেকে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেকটাই সরে গিয়েছিল। কাহাফ হবার পর সম্পূর্ণ মুক্ত হই আমি আর ডাকিনি নেই আহান। তাই সেই ক্ষমতাগুলো কিংবা সাইড এফেক্টসগুলো কোনোটাই নেই। এখন আমি তোমাদের মতোই সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষ আহান। কোনো প্রতিশোধের নেশায় উন্মুক্ত নানা শক্তির অধিকারী ডাকিনি নই। আমি বলিনি ক্লিওপেট্রা তুমি এখনো তেমনটাই রয়ে গেছো। আমি জানি তুমি এখন আর 4-5টা সাধারণ মানুষের মতোই। তাহলে তুমি কি করে ভাবলে আমি প্রতিশোধের নেশায় তোমার বাড়িতে পড়ে আছি? আমি তোমাকে ভালোবাসি আহান, শুধু তোমাকে নয়, মাকে, আহানকে, কাহাফকে, সবাইকে। এবারের প্রত্যেকটা মানুষকে আমি নিজের পরিবার মনে করি আহান। আমি মাকে আমার আপন মায়ের চাইতে কোনো অংশেই কম ভাবিনি কখনো। আর অহনাকে আমি নিজের বোনের সাথে তুলনা দেব না, কারণ অ্যানি তো হিংস্র পশুর চাইতেও জঘন্য হয়ে গেছিল। তুমি বলেছিলে এনিকে জাদুবিদ্যা দ্বারা সাধারণ বিড়ালে রূপান্তরিত করা হয়েছে। তাহলে আমি যে তোমাদের সেদিন কথা বলতে শুনলাম? আমি সত্যিটাই বলেছিলাম তোমাকে, এমনকি এও বলেছিলাম শাস্তি শেষ হলে কখনো মানুষ রূপে ফিরলেও ফিরতে পারে। তবে ও যে মানুষ রূপে ফিরলেও ডাকিনিই রয়ে যাবে তা আমি সত্যিই জানতাম না। ঘরের সকলেই মনোযোগী শ্রোতা হয়ে ক্লিওপেট্রার কথা শুনছে। ক্লিওপেট্রা বলতে লাগলো, মাত্র 6 দিন হলো অ্যানি বিড়াল থেকে মানুষ রূপে ফিরেছে। আমি তোমাকে বলেছিলাম না আহান, মানুষ রূপে ফেরার পর বিড়াল জীবনের কথা ওর কিছু মনে থাকবে না। এটা সঠিক ছিল, ওর কিছুই মনে ছিল না সেসব কথা। ও যেদিন প্রথম মনুষ্যরূপে ফেরে সেদিন তুমি অফিসে ছিলে, অহনা কলেজে ছিল, একমাত্র মা বাসায় ছিল। কাহাফ অনেক কান্নাকাটি করছিল বলে মা আমার কাছ থেকে ওকে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য। আমি নিজের ঘরে কাপড় চোপড় ভাঁজ করছিলাম। হঠাৎ বিড়াল মিথি দৌড়ে এসে খাটের তলায় ঢুকে পড়ে, বের হয় মানুষ রূপে অ্যানি হয়ে। আমি দেখেও একের পর এক প্রশ্ন করতে থাকে, ও কোথায়, এ বাড়ি কিভাবে এলো, আমি এখানে কি করছি। আমেরিকা থাকতে আমাদের প্রতিশোধ নেওয়ার পর অ্যানি শওকত চৌধুরী পরিবারের লোকদের খুঁজতে থাকে। ওই লোকের দ্বিতীয় স্ত্রী এবং সে ঘরের 2 ছেলেকে অ্যানি মেরে ফেলে। আমি এসবের কিছুই জানতাম না। আমি জানলে ওকে আটকাবার চেষ্টা করব বলেও আমাকে কিছুই জানায়নি। অ্যানি কিভাবে যেন জানতে পেরে যায় শওকত চৌধুরী অতীতের আরেক স্ত্রী ছিল এবং সে ঘরে সন্তানও আছে। তাই ও প্রতিশোধ নেভার জন্য উন্মাদ হয়ে ওঠে। ভাগ্য ভালো ছিল আমি জানতে পেরে যাই অ্যানি নিষ্পাপ মানুষদের খুন করছে। আমি অ্যানিকে বোঝানোর চেষ্টা করি শওকত চৌধুরী ও অ্যালেক্সা আমাদের ক্ষতি করেছে।
ওদের পরিবারের কেউ তো করেনি, তাহলে আমরা তাদের ক্ষতি কেন করব? কিন্তু অ্যানি আমার কোনো কথা শোনে না। তুমি যখন আমেরিকা এলে ও তোমাকে কয়েকবার মেরে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি ওর প্ল্যান সফল হতে দেইনি। আমি যে ওর সব পরিকল্পনা নষ্টকারী এবং অবশ্যতা জানে না, কিন্তু এক পর্যায়ে কোনোভাবে আটকাতে পারছিলাম না অ্যানিকে। তাই ওকে আটকানোর জন্য গুরুতান্ত্রিকের সাহায্যে জাদুবিদ্যা দ্বারা ওকে বিড়াল বানিয়ে দিই। তোমাকে যেদিন আমি মিথ্যে বলি যে আমি মিথি, সেদিন ভোরে চলে যাবার সময় ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, অন্য এক বাড়িতে রেখে এসেছিলাম ওকে। কিন্তু কিছুদিন পর ও কিভাবে যেন সে বাড়ির রাস্তায় বেরিয়ে পড়ে, হয়তো তোমাকে খোঁজার উদ্দেশ্যে। এটা বিড়াল জাতির সাধারণ প্রবৃত্তি বলে, কারণ ও তখন অন্য সব বিড়ালদের মতোই সাধারণ একটা বিড়াল হয়েছিল। আর তুমি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়ে আশ্রয় দিয়েছিলে। এসব তুমি পুনরায় ওকে খুঁজে পাও। এসব কিছু তো আর ওকে বলা সম্ভব নয়, তাই ওকে মিথ্যে বলি। ওকে বলি প্রতিশোধ নিতে আমরা এ বাড়িতে এসেছি। ওর সাময়িক স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ও সেটাই বিশ্বাস করে নেয়। আমাকে বলে কতদিন ধরে আমরা এখানে আছি। আমি উত্তর দিই 1 বছর। ও তোমাদের মেরে ফেলতে চাইলে আমি ওকে বলি আমি নিজের হাতে তোমাদের মারব। ওর এসবে জড়ানোর দরকার নেই। ওকে মিথ্যে বলেছি এ কারণে যাতে আমি কিছু সময় পাই ওকে তোমাদের ক্ষতি করা থেকে বিরত রাখতে, আর কোনো বুদ্ধি বের করতে পারি ওকে আটকানোর। বিড়াল থেকে মানুষ রূপে ফিরলেও ওর উপর থেকে জাদুবিদ্যার প্রভাব পুরোপুরি কাটেনি। তাই 6 দিনের মধ্যে দিনের একটা নির্দিষ্ট সময় ও মানুষ রূপে ফিরতে পারত, আর বাকি সময় বিড়াল রূপেই কাটাতো। তবে বিড়াল হয়ে গেলে তখনকার কিছুই ওর মনে থাকতো না, এমনকি এটাও মনে থাকতো না যে ও বিড়াল হয়ে গিয়েছিল। গুরুতান্ত্রিকের ফোন নাম্বার আমার কাছে ছিল। আমি ওনাকে ফোন করি, সবকিছু জানাই। উনি বলেন অ্যানিকে আটকানোর কোনো উপায় নেই। ও তোমাদের মেরে ফেলবে খুব শীঘ্রই। আমি ওকে আটকাতে পারবো না। শুধু তোমাদের নয়, ও অকারণে আরো নিষ্পাপ মানুষদের হত্যা করবে, কারণ ও একজন শয়তানি রূপান্তরিত হয়ে গেছে। কোনো সাধারণ ডাকিনি নেই আর। অ্যানিকে আটকানোর একটাই উপায় আছে, কেবল ওকে মেরে ফেলতে হবে। তবে যখন ও বিড়াল রূপে থাকবে তখন। কথা শেষ করে ক্লিওপেট্রা আমার দিকে তাকালো, এরপর বলল, আর সে কাজটা তুমি নিজের হাতেই একটু আগে সম্পন্ন করেছো আহান। আমার মাথা থেকে এটা সম্পূর্ণভাবে চলে গিয়েছিল যে আমি কিছুক্ষণ আগেই মিথি রূপে অ্যানিকে মেরে ফেলেছি। ক্লিওপেট্রা স্মরণ করিয়ে দিল। আমি আমার টি শার্টের দিকে তাকালাম। এ কি, একটু আগেই তো এখানে রক্ত লেপটেছিল, কোথায় চলে গেল? ক্লিওপেট্রা হয়তো বুঝতে পারলো আমার ভাবনা। সে বলল, রক্ত কোথায় চলে গেল ভাবছো? হাওয়ায় মিলিয়ে গেছে, কারণ প্রকৃতি কখনো মৃত ডাকিনীদের কোনো অস্তিত্ব রাখে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে মৃতদেহ? সেটাও মিলিয়ে গেছে, চলো দেখবে। আমরা সবাই কৌতূহল নিয়ে ক্লিওপেট্রার পিছু পিছু ড্রয়িং রুমে গেলাম। সেখানে রক্ত তো দূরের কথা, লাশেরও ছিটে ফোটা নেই, এমনকি ঘরে ছিটিয়ে পড়া রক্ত বিন্দুমাত্রও নেই। আমি ক্লিওপেট্রাকে আবার জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সব বলে দিলে পারতে, তাহলে আজ এত বড় ভুল বুঝাবুঝির সৃষ্টি হতো না। ক্লিওপেট্রা হাসার চেষ্টা করে বলল, তাহলে যে তোমার বাবা শওকত চৌধুরীর কথা বলতে হতো। আমি বুঝতে পারলাম ক্লিওপেট্রা আমাকে এগুলো আগে কেন বলেনি। ও যদি এগুলো সব বুঝিয়ে আমাকে বলতো, তাহলেও আমার মনে এই ভাবনাটা আসতো ও প্রতিশোধ নিতে আসেনি। ও প্রতিশোধ নিতে আসেনি তো শুধু আমি কেন, আমার স্থানে অন্য কেউ থাকলেও তাদের মনেও এ প্রশ্নের অস্তিত্ব ঘটত। এখানে ক্লিওপেট্রার কোনোই দোষ নেই। বেচারি তো শুধুমাত্র আমার ভালোবাসার জন্য এসব করেছে। মা আচমকা আমাকে জিজ্ঞেস করলো, হয়েছে, তুই তো সব প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। এবার ওকে ঘরে নিয়ে যাই। বেল্টের আঘাতে তো ঘা হয়ে গেছে পিঠে, মলম লাগাতে হবে। আমি বললাম, মা আমি লাগিয়ে দিচ্ছি, চলো ক্লিওপেট্রা ঘরে চলো। একদম না, কোন অধিকারে তুই ওকে তোর সাথে যেতে বলছিস? কোনো অধিকার নেই তোর ওর ওপর। কি বলছো মা? ক্লিওপেট্রা আমার বউ। সেটা বেল্ট দিয়ে জলহস্তির মতন মারার সময় মনে ছিল না? আমি কানে ধরে বললাম, সরি মা, এবারের মতো প্লিজ ক্ষমা করে দাও। মা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমার কাছে ক্ষমা চাইছিস কেন? যার উপর অন্যায় করেছিস তার কাছে চা। আমি ক্লিওপেট্রার দিকে ছলছল দৃষ্টিতে তাকালাম। ক্লিওপেট্রা আমাকে পাত্তা না দিয়ে অহনাকে জিজ্ঞেস করলো, সবকিছু জানার পর ভাবিকে তোমার খুব ঘৃণা লাগছে তাই না অহনা? অহনা দৌড়ে এসে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরলো। কি বলো এগুলো ভাবি? যা ঘটেছে তা তো তোমার কোনো দোষ নেই। তুমি কত লক্ষ্মী একটা মেয়ে। ভাইয়া কত লাকি যে তোমার মতো একটা মেয়েকে বউ করে ঘরে আনতে পেরেছে। আমার তো মাঝে মাঝে ভাইয়ের প্রতি হিংসাই হয়। বলেই অহনা আওয়াজ করে হাসতে লাগলো। ক্লিওপেট্রাও ওর হাসিতে তাল মেলালো। আমি ক্লিওপেট্রার হাত ধরে বললাম,
ননদ ভাবি মিলে পরে সারাদিন হেসো, এখন চলো, ঘা ছড়িয়ে যাবে। ক্লিওপেট্রার পিঠময় বেল্টের আঘাতে তৈরি হওয়া কালশিটে দাগ। আমি সেখানে আলতো করে মলম লাগিয়ে দিচ্ছি। ব্যথায়ও বারবার আমার হাত খামচে ধরছে। এতক্ষণ ধরে এ যন্ত্রণা ও মুখ বুজে কিভাবে সহ্য করেছিল কে জানে। আমার গায়ে কাটা দিয়ে উঠল। একটা যন্ত্রণা বুকের বাম পাশ থেকে তৈরি হয়ে সারা বুকে ছড়িয়ে পড়ল। হঠাৎই সেগুলো কান্না হয়ে ঝরে পড়তে লাগলো। আমি ক্লিওপেট্রার কাঁধে মুখ গুজে কাঁদতে লাগলাম। ও আচমকা আমার দিকে ঘুরে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে হেসকি তুলে কাঁদতে লাগলো। আমি আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। 5 বছর পর আজ অহনার গায়ে হলুদ। সকাল থেকে ক্লিওপেট্রার দেখা পাওয়া মুশকিল হয়ে গেছে। ঘরে তো আসছেই না, যখনই আসছে কিছু একটা নিয়ে আবার তৎক্ষণাৎ দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা, বাসায় কি কাজ করার মতো আর কেউ নেই নাকি? ও একাই যে সব করে যাচ্ছে। আমি আর মা কাজের ফাঁকে নিজেদের ঘরে এসে জিরোচ্ছি, আর ও রোবটের মতো একটানা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। অবশেষে সন্ধ্যায় তাকে পাওয়া গেল। ঘরে গিয়ে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, কোমর ছাড়িয়েছে চুলগুলো। আমি ওর সামনে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আমার চোখ পড়লো আয়নার উপর। ক্লিওপেট্রার পরনে গাঢ় হলুদ রঙের শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আমার চোখ আটকে গেল আয়নার উপর ওর প্রতিচ্ছবিতে। আচ্ছা, মিশরের অতি রূপবতী রানী ক্লিওপেট্রা কি এর চাইতেও বেশি সুন্দর ছিল? সমাপ্ত। আজকে অন্তত সাইলেন্ট ভিউয়াররা নিজেদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন।